ছাত্রলীগের টার্গেট হই যখন হচ্ছে ওই আমাদের বোনদের সাথে খারাপ আচরণ করা, এটার স্ট্রংলি প্রতিবাদ জানানোর কারণে সেক্রেটারি এসে আমার কলার ধরে বলে যে তোমাকে কিন্তু আমি দেখে নিব। ওই সময় ছাত্র শিবিরও আসলে আন্দোলনের সামনে চলে আসে। আর তখন তো মুখোমুখি বিভিন্ন ধরনের সংঘর্ষ পুলিশের সাথে, আওয়ামী লীগের সাথে এবং যুবলীগ সহ তাদের অঙ্গ সংগঠন সন্ত্রাসী যারা, তাদের সাথে তো চলতে থাকে। আসলে আমাদের মায়েরা সময়ের প্রয়োজনে সামনে এসেছিলেন, আবার কিন্তু নীরবে নিভৃতে ওনাদের যে যে কাজের যে জায়গাটা, ওনাদের কন্ট্রিবিউশনের যে জায়গাটা সেখানে ফেরত দিয়েছেন। এবং 5 আগস্ট পরবর্তীতে নতুন ধারা যে রাজনীতির কথা মানুষ বলে, সেটা আমরা আসলে আমাদের কাজের মাধ্যমে দেখিয়েছি। একটাও রাজনৈতিক সহিংসতা আমাদের মাধ্যমে সৃষ্টি হয়নি। তবে আমি মনে করি এই মুহূর্তে ক্যাম্পাসে যেগুলা বেশি সমস্যা, যেটা আমাদের শিক্ষার্থী বন্ধুরা ফেস করছে, এই জায়গাগুলো অ্যাড্রেস করা জরুরি। প্রথমত হচ্ছে আবাসন ব্যবস্থা এবং খাদ্য ব্যবস্থা। এক পক্ষ আসলে সবসময় থাকেন যারা শিক্ষার্থীদের কাছে জবাবদিহিতার যে জায়গাটা, এটা না থাকুক, বরং ক্যাম্পাসটা তাদের কাছে আকাঙ্ক্ষা চরিতার্থ করার একটা জায়গা হয়। তো সেক্ষেত্রে শিক্ষার্থীদেরকে ফেস করতে তারা ভয় পায়। শিক্ষকরা আসলে শিক্ষার্থীদের থেকে বেশি পলিটিক্স করেন আসলে, এবং আমাদের শিক্ষার্থীদের মধ্যে এই যে বিভাজন সৃষ্টি, এটা মানে এটার জন্য অন্যতম দায়ী হচ্ছে শিক্ষকরা। শাস্ত্রে যে সারা দেশের একটা অবস্থান ছিল, এটা দিন দিন কমে যাচ্ছে। এটার মেইন কারণ হচ্ছে আমাদের আসলে রিসার্চ বা একাডেমিক কার্যক্রমে অংশগ্রহণ দিন দিন কম হওয়া, ইনোভেশনে বাজেট নাই, গবেষণায় বাজেট নাই, আর শিক্ষার্থীদের জন্য 1% বাজেট নেই, সব বাজেট শিক্ষকদের জন্য। ওয়েস্টে আমরা দেখি বিশ্ববিদ্যালয়গুলো হচ্ছে রিসার্চের জায়গা, কিন্তু বাংলাদেশের ভার্সিটিগুলোতে আসলে রিসার্চ আসলে আমরা খুব একটা বেশি দেখি না। একটা রিসার্চ সেন্ট্রিক একটা এনভায়রনমেন্ট ক্রিয়েট করার জন্য কি আপনাদের কোনো পরিকল্পনা আছে? আসসালামু আলাইকুম, স্বাগতম সবাইকে। আজকে আমাদের পর্বে অতিথি হিসেবে আছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের ভিপি প্রার্থী দেলোয়ার হাসান শিশির। তিনি শিবির সমর্থিত দুর্বার সাস্টিয়ান ঐক্য প্যানেল থেকে নির্বাচন করছেন। কেমন আছেন? ধন্যবাদ জানাচ্ছি ভাই। আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আপনি ভালো আছেন? জি জি, আলহামদুলিল্লাহ। আমরা বেশ কিছু বিষয় নিয়ে আলোচনা করব আজকে। শুরুতেই আপনার সাথে একটু আপনার সম্পর্কে জানি, আপনার পরিচয়, আপনার বেড়ে ওঠা, জন্ম, এই বিষয়ে আমাদের কিছু বলেন। ভাই, আমি তো দেলোয়ার হোসেন শিশির। আমি যশোরে জন্ম নিয়েছি এবং যশোরেই বেড়ে ওঠা আমার। আমি মাদ্রাসা থেকে পড়াশোনা করেছি। আমি আমার গ্রামের মাদ্রাসা থেকে দাখিল এসএসসি সমমান পাশ করে পার্শ্ববর্তী আমাদের যশোর জেলার অন্যতম সেরা মাদ্রাসা থেকে আলিম পাশ করেছি। আর বর্তমানে তো সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ইংরেজিতে মাস্টার্স করছি। আমার 18-19 আচ্ছা সেশন। আচ্ছা, যশোর থেকে তো সিলেট দূর আছে। তো শাহজালালকে নির্ধারণ করার কি কোনো স্টোরি আছে পিছনে? অবশ্যই আছে ভাই। মূলত এখানে ইংলিশে পড়ার আগ্রহ থেকেই সাবিপ্রবিতে আসা। আমার পড়ার ইচ্ছে ছিল মেইনলি ঢাকা ইউনিভার্সিটিতে। আমি ঢাকা ইউনিভার্সিটি পড়ার মেইন আগ্রহ ছিল যে ওখানে রাজনীতিতে অংশগ্রহণ করা, এবং যেহেতু এটা সেন্ট্রাল, সেন্ট্রাল থেকে দেশকে কেন্দ্র থেকে দেখার একটা আগ্রহ ছিল। কিন্তু ঢাকা ইউনিভার্সিটিতে আনফরচুনেটলি আমি ভালো পজিশন করিনি। আর ইংরেজি সাহিত্য পড়ার ইচ্ছা ছিল। দেশের অন্যান্য অনেক ইউনিভার্সিটিতে পরীক্ষা দিয়েছি, কিন্তু কাঙ্ক্ষিত সাবজেক্ট পাওয়ার সম্ভাবনা আসলে ছিল না। আর সাবিপ্রবিতে প্রথম সরাসরি ইংরেজি চলে আসে। আর সাহিত্য খুব পছন্দ করি, সেই জায়গা থেকে ইংরেজি পড়তে আসা। তো আপনি 18-19 সেশন, ওই সময় তো মানে রাজনীতির জন্য আপনি ঢাকা ভার্সিটিতে যেতে চেয়েছিলেন, কিন্তু রাজনীতি করার তো তেমন সুযোগ ছিল না। আপনার কি ছাত্রলীগ করার ইচ্ছা ছিল? আহ, না, অবশ্যই ছাত্র শিবির করার ইচ্ছে ছিল। আমি আসলে ইন্সপায়ার হয়েছিলাম সাইমুম সিরিজ থেকে। আপনি জানেন, আহমদ মুসা, এই ক্যারেক্টারটা আমার খুব পছন্দ ছিল। তো আমি হচ্ছে আবুল হাসান স্যারের এই সাইমুম সিরিজ পড়ার পর থেকে নিজের মধ্যে আহ, মানে আহমদ মুসাকে না পেলেও আহমদ মুসার ওই বিভিন্ন জায়গায় বিভিন্ন ভাবে নিজেকে অ্যাডজাস্ট করে নেওয়া এবং যে সংগ্রাম, এইটা আমি আসলে ফিল করতাম। আর আমি তো ছাত্র শিবিরের সাথে আমাদের বলা যায় বেড়ে ওঠা। মানে জন্মের পর থেকে বাবা মা আসলে এইদিকে আহ মানে দিন কায়েমের পথে বাবা মা আমাকে অকফ করে দেওয়ার মতো আর কি। ওনারা চেয়েছেন আমি এই কাজগুলাই করি। তো যশোরের মতো জায়গায় আপনি জানেন যে আমি যখন ক্লাস 8-এ ছিলাম, 12-13 সাল, ওই সময় তো অনেক ভয়াবহ অবস্থা ছিল। তো আমরা তো আসলে আচ্ছা সার্ভাইভ
করেছি ওই সময় থেকে আলহামদুলিল্লাহ। আর 18 সাল পর্যন্ত আমাদের যশোর, সাতক্ষীরা, ঝিনাইদহ এই অঞ্চলে আসলে মানে বিরোধী রাজনীতি, বিশেষ করে জামাত শিবির যারা ছিলেন তাদেরকে তো মানুষই মনে করা হতো না। তো ওই জায়গা থেকে উঠে আসার পরে আসলে ঢাকা ইউনিভার্সিটিতে, যেখানে আরো বেশি শিক্ষিত মানুষজন, আরো বেশি আশপাশে আইন শৃঙ্খলা পরিস্থিতি অনেক ভালো, এটা আমাদের কাছে আরো সেফ মনে হওয়ার মতোই ছিল। তবে আমি পার্সোনালি চেয়েছিলাম যে এই যে রাজনীতির যে ধারা, এটা যাতে পরিবর্তন হয়। আমি ওই সময় ইন্টারমিডিয়েটে থাকতেই প্রায় 6,000 শব্দের একটা গল্প লিখেছিলাম যে আমি ঢাকা ইউনিভার্সিটিতে যেদিন পা রাখবো সেদিন কেমন হবে, আর যেদিন বের হব সেদিন আমি কোন একটা ইউনিভার্সিটি রেখে আসবো। তো এরকম একটা স্বপ্ন ছিল ভাই, সেই জায়গা থেকে আসা। না, সেই ভিশন গুলাই নিশ্চয়ই এখন আপনি এখন যে পর্যায়ে আছেন সেটা নিশ্চয়ই অনেক আপনাকে হেল্প করার কথা। আপনি বলেন আপনার শিবিরের সাথেই বেড়ে ওঠা, তো এটার শুরুটা কিভাবে, মাঝখানে কি কি পর্যায়ে ছিল এবং এখন কি কি পর্যায়ে আছেন? আম, আমি তো আসলে ছাত্র শিবিরে আসতে হলে আনুষ্ঠানিকভাবে কর্মী হতে হয়। আহ, তারপরে তো সাথী প্রার্থী, সাথী হওয়া। তবে আমি আসলে কখনোই আনুষ্ঠানিকভাবে কর্মী ছিলাম না, জন্মসূত্রেই ছাত্র শিবিরের সমর্থক। এরপরে আসলে কাজ করতে করতে মনে হয় কর্মীর মতো করেই কাজ করেছি। সাথী প্রার্থী হওয়া, এটা হচ্ছে সেই 13-14 সালে। এরপরে 15 সালে সাথী হয়েছি। আমি ওখানে ইউনিয়ন সেক্রেটারি পর্যন্ত সর্বশেষ দায়িত্ব পালন করেছি যশোর জেলা পশ্চিমে। পরবর্তীতে বিশ্ববিদ্যালয়ে এসে ইংরেজি বিভাগের সভাপতি, তারপরে এখানে 3টা বিভাগ মিলায় যে আমাদের একটা ফ্যাকাল্টি ছিল, এটা সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছি। আমি যে বিল্ডিংটাতে কাজ করেছি, ই বিল্ডিং এর সভাপতি। পরবর্তীতে আমাদের রেডিয়াম বিশ্ববিদ্যালয় ভর্তি কোচিং আছে, এখানে সহকারী পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছি। এরপরে স্কুল এবং কলেজ বিভাগ, আমাদের একটি আহ থানা মানের, সেখানে দায়িত্ব পালন করেছি। সাবেক ছাত্র অধিকার সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছি দীর্ঘ 24-এর আন্দোলনে, তো এই পরিচয়ে অংশগ্রহণ করা। আর এরপরে তো আনুষ্ঠানিকভাবে আর সংগঠনের সাথে থাকার সুযোগ হয়নি। বলা যায় সংগঠনের যেদিন দুঃসময়ের শেষ হলো সেদিন থেকেই আনুষ্ঠানিকভাবে সংগঠন থেকে আমার জার্নিও শেষ হয়েছে। আচ্ছা, তাহলে এখন আপনি এর কোনো দায়িত্বে নেই না, এই এখন কোনো ছাত্র দায়িত্ব শিবিরে? নেই। আমি তো আপাতত শিক্ষার্থী বান্ধব যে কাজগুলো আছে ক্যাম্পাসে, এই কাজগুলো নিয়েই আছি। আমাদের অন্যান্য সকল দল মত পথের যারা আছেন তাদেরকে সাথে নিয়েই আন্দোলন সংগ্রাম এবং ক্যাম্পাসের বেটারমেন্টের জন্য কাজ করে যাওয়ার চেষ্টা করছি। আচ্ছা, তো আপনি যখন বললেন যে যখন এই সংগঠনের খারাপ অবস্থা শেষ হলো, আমি ধারণা করছি সেটা আপনি জুলাই আন্দোলনটাকেই মিন করছেন, এবং আমাদের জেনারেশন, আপনাদের জেনারেশন বা আরো ইয়াঙ্গার জেনারেশনের জন্য জুলাইটা একটা বড় ঘটনা। তো আপনার জুলাইয়ের কিছু এক্সপিরিয়েন্স বলেন। আমি যেটা জানি আপনি হচ্ছে আহত হয়েছিলেন। তো জি। আমি আরো একটু পিছন থেকে জানতে চাই যে আমরা তো এরকম ছোটখাটো আন্দোলন অনেক হতে দেখেছি, তারপর সেই আন্দোলনগুলো ভেসে যেতে দেখেছি। এই জন্য দেশের একটা বড় অংশের মানুষের এই আন্দোলনের প্রতি তেমন একটা আগ্রহ ছিল না যতদিন না ওই হামলাগুলো হলো ঢাকা ভার্সিটিতে এবং আবু সাইদ যেদিন শহীদ হলেন। তো আপনি যেহেতু গ্রাউন্ডে আপনি ছাত্রদের অধিকার নিয়ে কাজ করেন, আপনাদের সম্পৃক্ততাগুলো কিভাবে শুরু হলো আপ আনটিল আপনি আক্রান্ত হওয়া পর্যন্ত? ধন্যবাদ ভাই। আপনি জানেন যে প্রত্যেক মাসের শুরুতেই আমাদের ছাত্র শিবিরের সদস্য বৈঠক অনুষ্ঠিত হয়। তো সদস্য শাখার জন্য এটা একটা অন্যতম বড় ঘটনা যে আগামী 1 মাস সংগঠন কিভাবে ফাংশন করবে এটা নিয়ে একটা পরিকল্পনা করা হয়। তো সেই প্রোগ্রামে অলরেডি ঢাকা থেকে আমরা দেখলাম যে কোটা বিরোধী আন্দোলন শুরু হয়েছে। তো সেটি আমাদের বিশ্ববিদ্যালয়ে ডাক দেওয়া হয়েছে। তো আমাদের বিশ্ববিদ্যালয়ে 2-3 তারিখ থেকে মূলত আন্দোলনটা শুরু হয়। তো আমাদেরও সদস্য বৈঠকে তখন আমি প্লেস করলাম যে ভাই এরকম একটা আন্দোলন শুরু হচ্ছে, এখানে আমাদের কি আমাদের তো অংশগ্রহণ করতে হবে। আমাদের তো জানেন 5টা দফার মধ্যে এক দফাই হচ্ছে শিক্ষার্থীদের সমস্যার সমাধানে এই ধরনের আন্দোলন সংগ্রামে ভূমিকা রাখা। তো আমি তখন আমাদের সভাপতি ভাইকে ভাইয়ের দৃষ্টি আকর্ষণ করলাম। ওই সময় সভাপতি ছিলেন জহিরুদ্দিন শিপন ভাই এবং সেক্রেটারি ছিলেন বর্তমান সভাপতি তারেক মনোয়ার ভাই। আমি তাদের দৃষ্টি আকর্ষণ করলাম যে আমাদের তো এই আন্দোলনে অংশগ্রহণ করা উচিত। শেখ হাসিনা তখন চায়নাতে ছিলেন, তো একটা ধারণা অনেকে করছিলেন যে এই আন্দোলনটাকে হয়তো চায়না সফরে তার যে ব্যর্থতা, এই ব্যর্থতা ঢাকার জন্য হতে পারে। এ ধরনের পর্যালোচনা সামনে ছিল।
তবে আমি আমি খুব স্ট্রংলি বলেছিলাম যে না, এই আন্দোলনে আমাদের অংশগ্রহণ করা উচিত। আর এই আন্দোলন আসলে কোথায় যাবে এটা পরে, কিন্তু শিক্ষার্থীদের জন্য যৌক্তিক যে আন্দোলন, এত বিশাল মানুষ আসলে বেকার, আমাদেরকে যে 56% কোটা দিয়ে আটকে রাখা হয়েছে, আম, তো এইটা আসলে অযৌক্তিক। আমাদের 5 দফার যে গুরুত্বপূর্ণ দফা, যে ইসলামী ছাত্র আন্দোলন এবং শিক্ষার্থীদের সমস্যা নিয়ে যেটি যে দফাটি, এটা নিয়ে আমি হচ্ছে স্ট্রংলি এটাকে রেফার করেই বলি। পরবর্তীতে আমাদের অন্যান্য সদস্য ভাইরাও সাপোর্ট করেন, এবং সভাপতি ভাই কেন্দ্রের সাথে কথা বলে আমাদের অবস্থান জানানোর কথা বলেন। তো আমাকে পরবর্তীতে ভাই নির্দেশনা দেন যে আপনি অংশগ্রহণ করতে পারেন, এবং এইভাবে আন্দোলনে আসলে অংশগ্রহণ করা। তো প্রাথমিক দিকে তো আন্দোলনে আসলে সামনের সারিতে থাকার সুযোগ হয়নি, বা কখনোই বক্তব্য রাখার সুযোগ হয়নি। সবসময় পিছনে থেকে আন্দোলনকে অবজার্ভ করা, যে কোনো ধরনের সাহায্য সহযোগিতা করা, পানি, নাস্তা, এই জায়গাগুলোতে আমরা সংগঠনের পক্ষ থেকে আমি আসলে ভূমিকা রাখার চেষ্টা করতাম। আর এইভাবে আসলে প্রায় 13-14 দিন পার হয়। 14ই জুলাই রাতে আপনি জানেন যে শেখ হাসিনা যখন সারা বাংলাদেশের শিক্ষার্থীদেরকে আসলে রাজাকারের নাতিপুতি বলে গালাগালি দেয়, তো এইটার পরে কিন্তু সারা বাংলাদেশের শিক্ষার্থীরা প্রতিবাদ জানায়। আমাদের বিশ্ববিদ্যালয় থেকেও তখন আমাদের কাছে প্রচুর কল মেসেজ আসতে থাকে যে ভাই, আমাদেরও আসলে এখানে আম, আন্দোলন করা উচিত, এইভাবে আমাদেরকে যে গালি দিয়েছে এটা প্রতিবাদ জানানো উচিত। অলরেডি শিক্ষার্থীরা এসে জড়ো হয়েছে, কিন্তু তাদের আসলে নেতৃত্ব দেওয়ার কেউ নাই। তো আপনি জানেন যে ওই সময় আমরা হচ্ছে তুমি কে আমি কে রাজাকার রাজাকার যে স্লোগান, এই স্লোগান দিয়ে শিক্ষার্থীরা নেমে আসে। তো আমি দ্রুতই মেস থেকে ওখানে অংশগ্রহণ করি, এবং সেই আন্দোলনে প্রথমবারের মতো আমাদের ভার্সিটি গেট থেকে নেতৃত্ব দেওয়ার সুযোগ হয়। আমরা শিক্ষার্থীদেরকে নিয়ে আমাদের আহ, যারা ভাইরা ছিল তাদেরকে নিয়ে আমরা বোনেদের হলে যাই। বোনরা ইতোমধ্যেই তাদের হলের গেট ভেঙে, তালা ভেঙে তারা নেমে এসেছে, আমাদের জন্য অপেক্ষা করছিলেন। তাদেরকে নিয়ে আমরা হচ্ছে আমাদের ছেলেদের হলের দিকে যাত্রা শুরু করেছিলাম। পথিমধ্যে আপনি যদি আমাদের বিশ্ববিদ্যালয়ে আসেন, দেখবেন যে সেন্ট্রাল লাইব্রেরি, যেটা একদম বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রে অবস্থিত, এটার সামনে আসার পরে আমাদের বোনেরা তো আন্দোলনে আসলে সামনে থাকতো, আপনার যদি ওই সময়কার ইচ্ছার মনে থাকে। তো ছাত্রলীগের সভাপতি সেক্রেটারি নেতৃত্বে হচ্ছে আমাদের সেন্ট্রাল লাইব্রেরির সামনে আমাদের বন্ধুর শ্লীলতাহানির চেষ্টা করা হচ্ছিল। তো এটার প্রতিবাদে আমি, গালিব, হাফিজ সহ আমাদের সহযোদ্ধারা এগিয়ে যাই। তো ওই সময় হচ্ছে ছাত্রলীগের টার্গেট হই যখন হচ্ছে ওই আমাদের বন্ধুদের সাথে খারাপ আচরণ করা, এটার স্ট্রংলি প্রতিবাদ জানানোর কারণে সেক্রেটারি যে সে আমার কলার ধরে বলে যে তোমাকে কিন্তু আমি দেখে নিব। তো এটা বলার 1-1.5 মিনিটের মধ্যে আসলে একটা অনেক জোরে ঘুষি আসে, আমার কপাল ফেটে যায়, কপাল ফেটে রক্ত ঝরে, এবং গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছিল। ওই রক্ত তো পুরা মুখ ভরে যায়। ওই অবস্থায় আমাদের আসলে শিক্ষার্থী বন্ধুরা যখন আমার এই রক্ত দেখছে, তখন তারা ফেটে পড়ে আন্দোলন আরো অনেক তীব্র হয়। পরবর্তীতে আমি আন্দোলন সামনেই ছিলাম, মিছিলের সামনে আমাকে নিয়ে পুরা ক্যাম্পাস প্রদক্ষিণ করা হয়, এবং ওইটা ছিল বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে সবচেয়ে বেশি মানুষ নিয়ে এত বড় মিছিল। তো ওই যে ন্যাশনাল মিডিয়াতে ছবি টবি ছড়ায় পড়ে, এর আগে আসলে আন্দোলন ওইভাবে সামনে সাথে না থাকলেও এই এই ঘটনা আসলে আমাকে সামনে নিয়ে চলে আসে। আর আপনি তো জানেন যে পরবর্তী দিন ঢাকা ইউনিভার্সিটি থেকে, হল থেকে ছাত্রলীগকে হচ্ছে বের করে দেওয়া হয়, যেহেতু আমাদের ভাই বোনদের উপর তারা অত্যাচার চালায়। এবং তারপরের দিন আমাদের হল থেকেও তাদের অনেক রুম থেকে অস্ত্র উদ্ধার করা হয়, মাদক উদ্ধার করা হয়, এবং ছাত্রলীগ হল ছাড়া হয়। তো এই যে ঘটনা প্রবাহ, এই ঘটনা প্রবাহের কারণে আসলে সামনে এসে নেতৃত্ব গ্রহণ করা বা নেতৃত্বের জায়গায় শিক্ষার্থী বন্ধুরা আমাদেরকে ঠেলে দিয়েছিলেন। আমরা আসলে নিজ থেকে আন্দোলনের নেতৃত্বে আসতে চাইনি, আন্দোলনের ক্রেডিটও দাবি করিনি। সময়ের প্রয়োজনে আমাদেরকে সামনে আসতে হয়েছে, সময়ই আমাদেরকে সামনে এনেছে। আর শিক্ষার্থী বন্ধুরাই আসলে এই জার্নিতে আমাদেরকে সামনে দিয়ে পিছনে তারা শক্ত অবস্থান নিয়েছিলেন। তো এরপর থেকে তো দুর্বার পথ চলা ধারাবাহিকভাবে। এরপরে আমাদের একজন ছোট ভাই শহীদ রুদ্র সেন, সে হচ্ছে তাকে হত্যা করা হয় ছাত্রলীগ, আওয়ামী লীগ, যুবলীগ এবং পুলিশের নেতৃত্বে। তারপরে তো আন্দোলন বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে সিলেট আহ শহর দিকে চলে যায়। আমাদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যার যার বাসায় বিভিন্ন জায়গায় চলে যেতে বাধ্য হয়। আমাদের বিশ্ববিদ্যালয়ে প্রায় 200 জন পুলিশ দিয়ে ঘিরে রাখা হয়, আমরা ঢুকতে পারিনি। এরপরে আমরা শহর আপনাদের কি কেন্দ্রিক আন্দোলন ক্যাম্পাস বন্ধ পরিচালনা করি। করা হয়, ক্যাম্পাস বন্ধ ঘোষণা করা হয়েছিল তখন?
জি জি, ক্যাম্পাস শুধু বন্ধ ঘোষণা করা আচ্ছা। হয়নি, হল থেকে আমাদের বোনদেরকে নির্লজ্জভাবে আমাদের প্রশাসন তাদেরকে বের করে দিয়েছে। আমাদের প্রশাসনের ওই সময় যিনি প্রভোস্ট ছিলেন একজন ম্যাম বলেছিলেন যে তোমাদের ইজ্জতের, তোমরা যদি না বের হয়ে যাও তাহলে তোমাদের ইজ্জতের ইজ্জত রক্ষা করার দায়িত্ব আমরা নিতে পারবো না। তো ক্যাম্পাসটাকে মনে হচ্ছিল যে মানে ক্যান্টনমেন্ট, পুলিশ, সোয়াট বাহিনী তাদের অস্ত্র সজ্জিত হয়ে আমাদের হচ্ছে চারিদিক ঘিরে রেখে আমাদের বোনদেরকে ওইভাবে বের করে দেয়। তো এরপরে এইভাবে আন্দোলনের সামনে চলে আসা দেখা যাচ্ছে যে অনেকেই যারা ওই সময় আন্দোলনের সামনে ছিল অনেকেরই বাসায় ফেরত যেতে হয়। আর আমাদেরকে আন্দোলনের আসলে নেতৃত্বভার গ্রহণ করে পুরা সিলেট ব্যাপী আন্দোলনকে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করি। ওই সময় ছাত্র শিবিরও আসলে আন্দোলনের সামনে চলে আসে। আর তখন তো মুখোমুখি বিভিন্ন ধরনের সংঘর্ষ পুলিশের সাথে, আওয়ামী লীগের সাথে, আহ এবং যুবলীগ সহ তাদের অঙ্গ সংগঠন সন্ত্রাসী যারা তাদের সাথে তো চলতে থাকে। এই ধারাবাহিকতায় আসলে 5 আগস্ট আসে, এই পর্যন্ত আমরা মাঠে ছিলাম শিক্ষার্থীদেরকে সাথে নিয়ে। 5 আগস্টের সময়টাতে যখন আপনার যখন হাসিনা বা পালানোর যে খবরটা আসলো, ওই সময় ওই দিনের সকাল থেকে বিকালের ঘটনা প্রবাহ আপনার অবস্থান কোথায় ছিল, কেমন ছিল? 5 আগস্টের আগ দিয়ে আসলে ভাই আমাদের আমরা তো ক্যাম্পাসে থাকতে পারিনি, আমাদেরকে আসলে লুকিয়েই থাকতে হতো। তো ওই দিন সকালবেলা পুরা সিলেট শহর জুড়ে প্রচুর পুলিশ মোতায়েন করা ছিল, আর্মি, বিজিবি, তারপরে যত ধরনের বাহিনী আছে সবাই ঘিরে রাখছে আমাদেরকে। কোনোভাবেই আমাদের যে গোল চৌহাট্টা পয়েন্ট ছিল যেটি আন্দোলনের কেন্দ্রবিন্দু ছিল, আমরা ঘোষণা করেছিলাম ওইখানে আমরা জড়ো হবো সবাই, কোনোভাবে ওখানে আমাদেরকে যেতে দিচ্ছিল না। তো আমরা অবস্থান নিয়েছিলাম শাহজালাল রহমতুল্লাহ মাজারের যে গেট, এই গেটে। এবং ওইখান থেকে আমরা অপর পাশে পুলিশের সাথে বিভিন্নভাবে আহ চেষ্টা করছিলাম যে তাদের সাথে বুঝিয়ে যাতে আমরা আমাদের জায়গা পর্যন্ত যেতে পারি, কিন্তু তারা আমাদেরকে যেতে দেয়নি। কারণ ওই পাশ থেকে আমাদের দিকে সাউন্ড গ্রেনেড, সররা গুলি, এই বিষয়গুলা ছুঁড়ে মারার চেষ্টা করে, আমাদের অনেক ভাই আহত হয়। তো ওই দিন একটা স্মরণীয় ঘটনা, সেটা হচ্ছে আমাদের উপর যখন সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করা হচ্ছিল তখন হোটেল নূরজাহান নামে একটা হোটেল আছে একদম সিলেট দরগা গেটের সামনে। ওইখানে আমাদের একজন মা, মানে আমি ওই দিনটা আসলে বলতে পারি না, আমাদের মা উনি হচ্ছে মানে ছোট্ট একটা লাঠি নিয়ে পুলিশদের দিকে তেড়ে যায় আর কি। মানে মুহুর্মুহু সাউন্ড গ্রেনেড গুলি করা হচ্ছে, এর মধ্যে উনি আসলে সিম্পলি একদম আমাদের গ্রামের সহজ সরল মা যেমন এরকম উনি একটা লাঠি নিয়ে তেড়ে তেড়ে যায় এবং মানে সিলেটি ভাষায় উনি পুলিশদেরকে গালাগাল করতে থাকে যে তারা কেন তার বাচ্চাদেরকে মারতেছে, কেন হচ্ছে আমাদের উপরে এরকম বলছে, এরা তো এত অল্প কয়েকজন, এর উপর তোমরা আক্রমণ করতেছো কেন, সিলেটি ভাষায় ওই যে উনি বলছেন। আমার এখনো ওই ওনার শব্দগুলা আসলে আহ মাথার মধ্যে ভাসতেছে। এই 5 আগস্টে এই ওই জুলাইয়ের যে ঘটনা। এই ধরনের কিছু ক্যারেক্টার, ওনাদেরকে কি আসলে আপনারা পরবর্তীতে কি ওনাদের সাথে যোগাযোগ করার চেষ্টা করেছিলেন কিনা? এরকম একটা র্যান্ডম সিনের একজন র্যান্ডম মা, ওনাদেরকে মেইন স্ট্রিমে আনাটা তো কাইন্ড অফ দরকার ছিল জুলাইকে আসলে জাগরণ রাখার জন্য। আমরা আসলে আমি নিজে আসলে ওনার সাথে সাক্ষাৎ করতে পারিনি, তবে আমাদের সহযোদ্ধারা, আমি বলেছিলাম যারা স্থানীয় তারা সাক্ষাৎ করেছে। আমার খুব সাক্ষাৎ করার ইচ্ছা। আমি হয়তো আল্লাহ চাইলে একটু ফ্রি হয়ে আমি চেষ্টা করবো ওনার সাথে সাক্ষাৎ করতে। আসলে আমাদের মায়েরা সময়ের প্রয়োজনে সামনে এসেছিলেন, আবার কিন্তু নীরবে নিভৃতে ওনাদের আহ যে কাজের যে জায়গাটা, ওনাদের কন্ট্রিবিউশনের যে জায়গাটা সেখানে ফেরত গিয়েছেন। তবে তবে এই মানুষগুলোকে স্মরণ করা উচিত। আমাদের সহযোদ্ধারা এরকম আরো কতজন ফিগার আছেন যাদেরকে আমরা আসলে চিনি, খুব মানে নীরবে নিভৃতে তারা ছিলেন, এসে আমাদেরকে মানে অনুপ্রাণিত করে তারা ফেরত গিয়েছেন। এরকম সবার সাথেই সাক্ষাৎ হয়েছে, স্থানীয় যারা আমাদের সহযোদ্ধারা ছিলেন তারা সাক্ষাৎ করেছেন, আমি নিজে আসলে তাদের সাথে সাক্ষাৎ করতে পারিনি। তবে আমার ইচ্ছা আছে, আমি যদি আল্লাহ তৌফিক দেন তাদের সাথে একবার হলেও সাক্ষাৎ করবো ইনশাআল্লাহ। তবে 5 আগস্টে আর একটা স্মরণীয় ঘটনা ছিল যে আমার বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের মধ্যে বলছিলাম যে এত বিশাল সংখ্যক পুলিশ ছিল যারা আমাদেরকে ক্যাম্পাসে ঢুকতে দেয়নি 17 তারিখের পরে। তো 5 আগস্টের পরেও আমরা শুনি যে আমাদের ভাইদেরকে তারা হচ্ছে গুলি করছে ক্যাম্পাসের মধ্যেই, কয়েকজনকে হসপিটালাইজড হতে হয়েছে। এবং তখন ছাত্র জনতা তাদেরকে ধাওয়া দিচ্ছে এমন ভাবে যে বিশ্ববিদ্যালয়ের ভিসি স্যারের বাসভবনের মধ্যে তারা হচ্ছে অবস্থান নিতে বাধ্য হয়। ইতোমধ্যে সারা দেশ থেকে পুলিশের থানাগুলা ঘেরাও করছে জনতা, তাদের আহ পুলিশ যাদের তারা যারা অত্যাচার করছে তাদেরকে তো শায়েস্তা করার জন্য জনগণ ক্ষিপ্ত হয়, ক্ষুব্ধ হয়। তো আমাদের সিলেটেও এটাই হয়েছিল। প্রায় 70 জন মতো পুলিশ ভিসি স্যারের বাসভবনে আটকা পড়ে
এবং জনগণ তাদেরকে আসলে উত্তম মাধ্যম দেওয়ার জন্য, তারা যে একটু আগেও গুলি করেছে এটার জন্য প্রতিশোধ নেওয়ার জন্য প্রস্তুত ছিল। তো আমরা আমাদের ভাইদেরকে এভাবে গুলি করার পরেও আমরা কিন্তু আইন শৃঙ্খলা যেহেতু বিজয় হয়ে গেছে, আমরা জেনেছি শেখ হাসিনা বিদায় নিয়েছে, সরকার পতন হয়েছে, তো এটা জানার পরেও আমরা কিন্তু প্রতিশোধ পরায়ণ হইনি, বরং আমরা নেতৃত্ব দিয়ে সেখানে সাধারণ জনগণকে অনেকভাবে বোঝানোর চেষ্টা করেছি। জনগণ পুলিশের গাড়ি ভেঙে ফেলে, জ্বালিয়ে দেয়, কিন্তু এই যে রাগ প্রশমিত করার জন্য এগুলো আমরা ঠেকানোর চেষ্টা করেছি, কিন্তু সম্ভব হয়নি। তবে আমরা পেরেছিলাম। তো ওই যারা সেই 70 জন মতো পুলিশ সদস্য, একজন প্রেগনেন্ট বোনও ছিলেন, যাকে আমরা নিজেরাই খুব আগলে রেখে তাকে নিজেরাই গাড়ি ডেকে তার পরিবারের কাছে হস্তান্তর করেছিলাম। এবং অন্যান্য আমাদের যারা পুলিশ সদস্য ওই সময় ছিলেন তাদেরকেও কিন্তু আমরা প্রায় রাত 10টা 11টা পর্যন্ত পাহারা দিয়ে রেখে বিশ্ববিদ্যালয় গাড়িতে আর্মির তত্ত্বাবধানে তাদেরকে পুলিশ লাইনে পৌঁছে দিয়েছিলাম, আমাদের বিশ্ববিদ্যালয়ে বাসে করে। তো এই যে একটা, কিছুক্ষণ আগেও যারা আমাদের ভাইদেরকে শহীদ করেছে, আমাদের ভাইদেরকে আহত করেছে, কিন্তু একটা বিজয় আসার পরে আমরা কিন্তু এর প্রতিশোধ পরায়ণ হইনি, বরং বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা, স্থানীয় মানুষেরা ক্ষুব্ধ হওয়ার পরেও তারা আলটিমেটলি এই জায়গাতে রক্তপাতহীন একটা পরিবেশ সৃষ্টিতে তারা সহায়ক ভূমিকা পালন করছিলেন। এটা অন্যতম সেরা এবং স্মরণীয় ঘটনা আমার জন্য। আচ্ছা, আমরা আর একটু অন্যদিকে যাই। সেটা হচ্ছে আপনি যেমন বলছিলেন আপনার বিশ্ববিদ্যালয়ের প্রবেশের প্রথম দিন এবং বের হওয়ার দিন, তো অলরেডি আপনার এই বিশ্ববিদ্যালয়ের প্রথম আপনি যেদিন পা রেখেছিলেন সেদিন থেকে আজকের দিন পর্যন্ত, মানে এই ধরনের আপনি হয়তো চিন্তা করেন না, এমন অনেক ধরনের চেঞ্জ হয়ে গিয়েছে। তো আপনি এই যে শিফটটাকে, অথবা আমি যদি অন্যভাবে বলি, আপনি যখন একটা রাজনীতি বা সংগঠন করেছেন প্রি জুলাই এবং পোস্ট জুলাই, এই যে একটা শিফট, এই শিফটটাকে আপনি কিভাবে মানে ইভালুয়েট করবেন? আসলে এ, অনেক পার্থক্য আছে, অনেক পার্থক্য রয়েছে। কারণ আপনি জানেন যে জুলাইয়ের আগ পর্যন্ত আমাদের সাংগঠনিক জীবনে আমরা আসলে ওপেন কার্যক্রম, ওপেনই তো সবসময় ছিলাম, কিন্তু ওপেন যে কার্যক্রম, আমরা ছাত্র শিবিরের যে অনেক সুন্দর সুন্দর পরিকল্পনা, শিক্ষার্থী বান্ধব কাজ করার আগ্রহ, এবং প্রত্যেক মাসেই কিন্তু আমরা খুব আশাবাদী হয়ে অনেক কার্যক্রম নিয়েছি, অনেকগুলো বাস্তবায়ন করেছি, কিন্তু সকল শিক্ষার্থীদেরকে নিয়ে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে আমাদের আইডিয়া গুলো তাদের সামনে প্রেজেন্ট করা, এগুলো কিন্তু কম পেরেছি, ওই অর্থে পারা যায়নি। তো আমাদের বিশ্ববিদ্যালয়ে আসলে ছাত্র শিবির অন্যতম ক্যাম্পাস, যেখানে সবসময় আসলে পরিচয় দিয়ে আমরা চলাফেরা করতে পেরেছি। আমাদেরকে আসলে সবাই চিনতো, ছাত্রলীগ, প্রশাসন, পুলিশ, সবাই আমাদেরকে জানতো যে আমরা ছাত্র শিবির থেকে, আমরা ওইভাবেই ওপেন আমাদের চলাফেরা করতে পেরেছি। তবে বিশ্ববিদ্যালয়ে আমাদেরকে কোনো ধরনের প্রোগ্রামের পারমিশন দেওয়া হতো না। আমাদের শিক্ষার্থীদের কাছে আহ যাওয়ার যে ব্যাপারটা, আমাদের লুকিয়ে লুকিয়ে যেতে হতো, যাতে তারা জানতে না পারে, এরকম একটা পরিবেশে কাজ করতে হয়েছে। আর বর্তমানে তো ছাত্র শিবির অনেক দারুণ দারুণ তাদের যে আইডিয়া গুলো আছে, প্রোগ্রাম গুলো আছে, এগুলো শিক্ষার্থীদের সাথে করতে পারছে, কাজ করতে পারছে। তারপরে এই যে ছাত্র সংসদ ভিত্তিক যে শিক্ষার্থী বান্ধব কাজের যে জায়গা, শিক্ষার্থীদের অধিকার আদায়ের যে প্ল্যাটফর্ম, এটাও কিন্তু জুলাইয়ের পরবর্তী সময়ে আসলে শিক্ষার্থীদের যে দাবি ছিল সেটির বাস্তবায়ন হতে চলেছে। অলরেডি আমরা 5টা বিশ্ববিদ্যালয় পেয়েছি। এখন আমাদের বিশ্ববিদ্যালয়ে আলহামদুলিল্লাহ সেই জার্নিটা শুরু হলো দীর্ঘ 28 বছর পরে। এটা অবশ্যই অনেক বড় পরিবর্তন, একটা অনেক বড় মানে রিমার্কেবল শিফট বলে আমি মনে করি। 5টা ইউনিভার্সিটির কথা আপনি বললেন, তো আমরা স্পোর্টস অনেক সময় দেখি যে একটা টিম সবসময় জিততে 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 তারপর এক সময় যেখানে এক্সপেক্ট করে না সেখানে হেরে বসে থাকে, অনেকটা ওভার কনফিডেন্সের কারণে। এই ধরনের কোনো কিছু হওয়ার সম্ভাবনা আছে কিনা, বা সম্ভাবনা থাকেই, সেটাকে ওভারকাম করার জন্য আপনারা অ্যাডভান্স কিছু চিন্তা করেছেন কিনা? আসলে আমরা এটাকে ধারাবাহিক জয়ের যে ব্যাপার, এটাকে এইভাবে সেলিব্রেট করতে চাই না, কারণ প্রত্যেকটা ক্যাম্পাসের পার্সপেক্টিভ আলাদা। প্রত্যেকটা ক্যাম্পাসে আসলে ছাত্র শিবিরের অবস্থান, শিক্ষার্থীদের সাথে তাদের কোলাবোরেশন, কোঅপারেশন বা শিক্ষার্থী বান্ধব কাজ করা, আমি মনে করি প্রত্যেকটা ক্যাম্পাসে শিক্ষার্থীরা এই বিষয়গুলোকে মূল্যায়ন করছে। আবার আমাদের যারা অপোনেন্ট আছে বা অন্যান্য শিক্ষার্থী বন্ধুরা, সহযোদ্ধারা আছে, প্রতিযোগীরা আছে, তাদেরও যে কাজ করার প্যাটার্ন, কাজ করা, শিক্ষার্থী বান্ধব কাজ নিয়ে আসলে শিক্ষার্থীদের কাছে পৌঁছে যাওয়া, এই জায়গাগুলোতে ভিন্নতার কারণে আমার কাছে মনে হচ্ছে অন্যান্য ছাত্র সংসদ গুলাতে ছাত্র শিবিরের ভাইরা একটা দারুণ জায়গা অবস্থান নিতে পেরেছে। তো আমি মনে করি আমাদের ক্যাম্পাসের যে পরিবেশ,
আমরাও শিক্ষার্থীদের কাছে যাওয়ার যে ধারা অব্যাহত রেখেছি ছাত্র শিবির সম্পর্কে। শিক্ষার্থীদের যে একটা পজিটিভ ধারণা, আমরা অনেকগুলা শিক্ষার্থী বান্ধব কাজ করার চেষ্টা করেছি। এবং 5 আগস্ট পরবর্তীতে নতুন ধারা যে রাজনীতির কথা মানুষ বলে, সেটা আমরা আসলে আমাদের কাজের মাধ্যমে দেখিয়েছি। একটাও রাজনৈতিক সহিংসতা আমাদের মাধ্যমে সৃষ্টি হয়নি, বরং সৌহার্দ্যপূর্ণ পরিবেশ রক্ষায়, শিক্ষার্থীদের বিপদে আপদে ছুটে যাওয়ায়, যে কোনো ধরনের সমস্যায় পাশে দাঁড়ানোই, তারপরে শিক্ষার্থীদের কল্যাণমূলক যে কাজগুলো, এই কাজগুলো করাই শিক্ষার্থীদের মধ্যে এক ধরনের পজিটিভিটি তৈরি হয়েছে। তো আমি মনে করি অন্যান্য আমাদের যে প্যানেল সমূহ আছে, স্বতন্ত্র প্রার্থীরা আছে, তাদের মধ্যে অনেকে অনেক যোগ্যতা সম্পন্ন ব্যক্তিরা আছেন। তো আমাদের থেকে যদি অন্যরা যোগ্যতা সম্পন্ন হয়, আমি মনে করি ছাত্র শিবিরের একজন সদস্য হিসেবে, একজন কর্মী হিসেবেও ওই যোগ্যতম ব্যক্তিকেই নেওয়া উচিত। সেক্ষেত্রে জয়ের ধারাবাহিকতাটা আসলে তখনই থাকবে যখন প্রত্যেকটা ক্যাম্পাসে যোগ্য ব্যক্তিরাই আসলে দায়িত্বভার গ্রহণ করবেন। তো অন্য কেউ যদি যোগ্য হন, ভিপি পদে আমার এগেনস্টে যারা আছেন তাদের মধ্যেও অনেকেই আমি মনে করি যোগ্য, তো তারা যদি আসেন, আমি মনে করবো এই জয় আসলে একটা বৃহৎ শিক্ষার্থীদের সংগঠন ছাত্র শিবিরের জয় হিসেবে আমি মনে করবো সেটাকেও। ওভারঅল আপনি আপনার যেমন আপনার সাংগঠনিক কি কি চেঞ্জ হয়েছে জুলাইয়ের পরবর্তী সেটা বললেন, ওভারঅল ক্যাম্পাসের কালচার অথবা পরিস্থিতি, যেমন আগে গেস্ট রুম ছিল, এই ধরনের টর্চারের বিষয়গুলো ছিল, ওভারঅল ক্যাম্পাসের কালচারের কি ধরনের চেঞ্জ হয়েছে জুলাইয়ের পরবর্তীতে? প্রথমত ক্যাম্পাসে তো আগে হলগুলো ছিল রাজনৈতিক ক্ষমতাসীন রাজনৈতিক দলগুলো দখলে। 5 আগস্ট পরবর্তী সময়ে আমাদের ক্যাম্পাস আলহামদুলিল্লাহ ছোটখাটো মানে কম বেশি তো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে, এরপরেও আলহামদুলিল্লাহ বর্তমান সময়ে আমাদের ক্যাম্পাসে এই মুহূর্তে হচ্ছে একটা রিফরমেশনের মধ্যে আসছে। যেমন হলগুলোতে মেধার ভিত্তিতে, বিশেষ চাহিদার ভিত্তিতে বা অসচ্ছলতার ভিত্তিতে বেশ কিছু ক্যাটাগরিতে আমাদের হলের সিটগুলো বন্টন করা হয়েছে, যাতে করে আগে যেমন সিট ভিত্তিক রাজনীতি ছিল, সিট দেওয়ার মাধ্যমে রাজনৈতিক দলে টানার যে প্রবণতা ছিল, এই জায়গা থেকে আলহামদুলিল্লাহ পরিবর্তনটা আমরা দেখেছি। এখন সবাই যার যার যোগ্যতায় হলে ওঠার কারণে কেউ আসলে বিশেষ কোনো রাজনৈতিক দলে যোগদান করতে বাধ্য নয়, সবাই সবার মতো স্বাধীনভাবে থাকতে চায়। এতে করে রাজনৈতিক দলগুলোর যে কার্যক্রম, আদর্শ এবং এই ভালো লাগার জায়গা থেকে সবাই রাজনীতি পার্টিসিপেট করবে। কিন্তু আমার আর্থিক অসচ্ছলতা আছে বলে হলে থাকতে হবে, রাজনীতি করতে হবে, এই জায়গাটার পরিবর্তন এসেছে এবং এখানে গুণগত পরিবর্তন আনার জন্য আমরা দলমত নির্বিশেষে কাজ করছি। আচ্ছা, এখন আমাদের নির্বাচন, আপনাদের নির্বাচন এবং নির্বাচনের পরিকল্পনা নিয়ে কিছু আলোচনা করি। যে আপনি যদি নির্বাচিত হন, তখন কোন 3টা কাজকে আপনি একদম প্রথম 1 মাসের মধ্যে আপনি প্রায়োরিটি বেসিসে অ্যাড্রেস করবেন? আচ্ছা, এখানে আসলে 3টা কাজের কথা যদি বলি, তাহলে আমাদের অনেকগুলা ধরেন কাজ আসলে অনেক গুরুত্বপূর্ণ প্রায়োরিটিতে রাখার মতো আছে। কারণ আপনি জানেন দীর্ঘ 28 বছর ধরে তো আমরা আসলে শিক্ষার্থীদের কথা বলার প্ল্যাটফর্ম পাইনি। না পাওয়ার কারণে জমতে জমতে অনেক কিছু আসলে আমাদের শিক্ষার্থী বন্ধুদের চাওয়ার মধ্যে রয়েছে। তবে আমি মনে করি এই মুহূর্তে ক্যাম্পাসে যেগুলা বেশি সমস্যা, যেটা আমাদের শিক্ষার্থী বন্ধুরা ফেস করছে, এই জায়গাগুলো অ্যাড্রেস হওয়া জরুরি। প্রথমত হচ্ছে আবাসন ব্যবস্থা এবং খাদ্য ব্যবস্থা। আবাসন হচ্ছে আমাদের বিশ্ববিদ্যালয়ে মাত্র 30% শিক্ষার্থী আসলে আবাসন সুবিধা ভোগ করতে পারেন, আর প্রায় 60 to 70% স্টুডেন্ট তারা আসলে অনাবাসিক। তো এই বিশাল সংখ্যক অনাবাসিক শিক্ষার্থী, আমরা বেশিরভাগই আসলে মধ্যবিত্ত পরিবারের সন্তান। এটা আমাদের জন্য অতিরিক্ত টিউশন, অতিরিক্ত কাজ, পড়াশোনার পাশাপাশি এগুলোর দিকে যেতে বাধ্য করে। অনেকের আবার পরিবারের রেসপন্সিবিলিটিও নিতে হয়। এই জায়গায় যদি আবাসন সুবিধাটা থাকতো, তাহলে আমাদের শিক্ষার্থীদের জন্য এটা অনেক বেশি সহজ হতো। এই জন্য আমাদের আমরা প্রায়োরিটি বেসিসে অলরেডি আমরা আবাসন ভাতা দেওয়ার ব্যাপারে বলেছি। যদি আবাসন ভাতা নাও এখনই করা সম্ভব হয়, তাহলে মিল ভাউচার যাতে দেওয়া হয়, এই ধরনের একটা পরিকল্পনা আমাদের আছে। আমরা এই জায়গায় শিক্ষার্থীদের জন্য সহজ করে দেওয়া হয়, যাতে এখানে গুণগত কিছু পরিবর্তন যাতে আনা যায়, এটা নিয়ে বেশ কিছু পরিকল্পনা করেছি। পাশাপাশি খাদ্য, আমাদের মানে আবাসনের পরপরই যেটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ দৈনন্দিন জীবনে দরকার, সেটি হলো খাদ্য। বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে আমরা আসলে স্বাস্থ্যসম্মত আমাদের যে এজ গ্রুপ, ধরেন 18 to
25, এই এজ গ্রুপের জন্য যে ধরনের খাবার আসলে প্রয়োজন, যে ধরনের পুষ্টিগুণ প্রয়োজন, পরিবার থেকে অনেক দূরে থাকার কারণে আমরা আসলে এই খাবারগুলো না পাই, অনেক সময় খেতে পারি না। না পাওয়ার কারণে আমাদের শারীরিক দুর্বলতা, অ্যাংজাইটি এবং পুষ্টি কম থাকার কারণে যে ধরনের অসুস্থতাগুলো হয়, এগুলো কিন্তু আমাদের শিক্ষার্থী বন্ধুরা ফেস করেন। এই জন্য এই জায়গায় আমরা একটা গুণগত পরিবর্তন আনার জন্য একটা গঠনমূলক কার্যকর পরিকল্পনা করছি, যাতে আমরা মানে ভালো কিন্তু দামে কম খাবারের নিশ্চয়তা পেতে পারি। এই জন্য আমাদের স্পেসিফিক প্ল্যান আছে। ইনশাল্লাহ আমরা এই বিষয়গুলা যদি সাকসেসফুল দায়িত্ব পালন করার সুযোগ পাই, প্রথম দিকেই নিয়ে আসবো। একটা নিউট্রিশনিস্ট টিম দিয়ে পুরো ক্যাম্পাসকে সার্ভে করিয়ে আমরা প্রায় 100টার বেশি আইটেম রেডি করতে চাই, যেটা আমাদের ফুড পয়েন্ট গুলোতে আমরা ডিস্ট্রিবিউট করতে চাই। প্রত্যেকটা জায়গায় আলাদা আলাদা সিগনেচারি খাবার থাকবে কিছু, যাতে অরুচি হলে আমরা খাবারের টেস্ট বদলাতে পারি। তো আচ্ছা। আবাসন সমস্যা, খাদ্য সমস্যা, এরপরে আছে হচ্ছে আমাদের আহ লাইব্রেরিতে বই। আমাদের আসলে পড়াশোনার পরিবেশটা আরো বেশি সমৃদ্ধ হওয়া প্রয়োজন। আমাদের লাইব্রেরিতে বই নিয়ে পাওয়া যায় না, জার্নাল অ্যাক্সেস নাই, কম্পিউটার গুলো ব্যবহার করা যায় না, ইন্টারনেট স্পিড দুর্বল। তো এই সমস্যাগুলোর কারণে আমরা আসলে এডুকেশনাল ফ্যাসিলিটিস যেগুলা রেগুলার পাওয়ার কথা, এগুলো আমরা আসলে পাচ্ছি না। তো এই কতগুলা জায়গায় লাইব্রেরি এবং ইন্টারনেট ইস্যু, হলগুলোতে আসলে ইন্টারনেট স্পিড এতটাই কম যে আপনি একটা পিডিএফ ওপেন করেও চাইলে একটা পিডিএফ ডাউনলোড করতে অনেক সময় লেগে যায়। তো এই জায়গাগুলোতে আচ্ছা। মানে র্যাপিডলি অ্যাকশন নেওয়া দরকার। তো প্রশাসনের সাথে সমন্বয় করে, প্রশাসনকে প্রেসার দিয়ে এই জায়গাগুলো যাতে দ্রুত অ্যাড্রেস করা যায় এবং আহ এই সমস্যাগুলো সমাধান করা যায়, এটা নিয়ে আমরা প্রাথমিকভাবে কাজ করব। এরপরে তো ধারাবাহিকভাবে আমাদের আরো অনেক পরিকল্পনা আছে, যেগুলা আসলে আহ, শিক্ষার্থীদেরকে ক্যারিয়ার ডেভেলপমেন্ট, তাদের ক্যাম্পাসে আসার মূল অন্যতম পারপাসই হচ্ছে ক্যারিয়ার এস্টাবলিশ করা। এই জায়গাগুলোতেও আমরা ভূমিকা রাখতে চাই। আচ্ছা, আপনাদের ইশতেহারে একটা পয়েন্ট ছিল যে মাতৃত্বকালীন ছুটি। এখন এটা আমরা কর্পোরেটে অনেক সময় দেখেছি, কিন্তু একটা পাবলিক ইউনিভার্সিটিতে আপনি ম্যাটারনিটি লিভটা কিভাবে ইমপ্লিমেন্ট করবেন, এ ধরনের কোনো প্ল্যান কি আপনাদের আছে? এখানে দেখেন, আমাদের যে এজ গ্রুপের কথা বললাম, 18 to 25, আমাদের শিক্ষার্থী বন্ধুদের এইজ, এই যে আসলে মাতৃত্বকালীন ছুটি, এটা খুব জরুরি বিষয়। দেখা যাচ্ছে অনেকেরই, আম, আমি নিজে হচ্ছে বিবাহিত হওয়ার কারণে আমি নিজে তো এটা জানি যে বুঝি যে অনেকেরই আসলে আহ, এই ধরনের পড়াশোনার মধ্যে বিয়ে শাদী বা এই জায়গাগুলোতে অনেকে যেতে চান না, বা যেতে পারেন না এই ক্লাস পরীক্ষা বিভিন্ন ধরনের প্রেশারের কারণে। কিন্তু অনেকেরই শারীরিক প্রয়োজনে বা মানসিক প্রয়োজনে বা ন্যাচারালি আসলে বিয়ের বিষয়টা অনেকের জন্যই কিন্তু জরুরি, তাই না? আর বর্তমানে যেভাবে মানে এই সময়ে বিভিন্ন ধরনের অশালীন সংস্কৃতি বা এক অনাকাঙ্ক্ষিত পরিবেশ তৈরি হচ্ছে, এই জায়গায় এই বিষয়গুলা সামনে আসছে যে আপনার আহ, বিয়ে করতে যাতে সময় মতো বিয়ে শাদী করা, এতে করে পরিবার গঠনে ভূমিকা রাখা, দায়িত্বশীলতা বৃদ্ধি পাওয়া, এই জায়গাগুলোতে অনেকেই শুধুমাত্র ক্লাস পরীক্ষা প্রেশার এই জায়গাগুলোতে একদমই সিদ্ধান্ত না থাকার কারণে, বিশেষ করে আমাদের বন্ধুদের জন্য এই ধরনের ডিসিশন নেওয়া কিন্তু কঠিন। অনেকেরই পড়াশোনার মাঝে বিয়ে না, শাদী হলেও মানে এই কিন্তু এই ছুটিটা প্রয়োজন, সেটার ব্যাপারে আমি একমত, কিন্তু সেটা ইমপ্লিমেন্টেশন হবে কিভাবে? ধরেন এই ধরনের কোনো প্ল্যান কি আপনাদের আছে কিনা? যেমন একটা তো সেমিস্টার এটা অনগোয়িং হয়, তাহলে সে উম, তখন পরীক্ষা থাকে, ক্লাসেস থাকে, এখন সে যখন ছুটিতে থাকবে তাহলে এই জিনিসগুলো কিভাবে আসলে মেক আপ হবে? এই ধরনের কোনো প্ল্যান আছে কিনা আপনাদের? আমাদের প্ল্যান হচ্ছে, আমরা ওখানে বলেছি, ছোট্ট প্রসঙ্গিত ভাবে আমরা যেটা ওখানে লিখেছি, এবং এটার প্ল্যান এরকম, আমরা চাচ্ছি যে লিস্ট ক্লাস পরীক্ষাটা যাতে শিথিল করা হয় আর কি। ধরেন 6 মাসের একটা সেমিস্টার যদি হয়, তাহলে আমাদের বোন যদি কমপক্ষে 1 থেকে 2 মাসও রেস্ট পান, বেড রেস্ট পান, তাহলেও কিন্তু উনি চাইলে এক্সামে পার্টিসিপেট করতে পারবেন। বা ওনার জন্য যদি ধরেন এক্সট্রা এক্সট্রা সময় কনসিডার করা হয় ওনার ক্লাস, এবং বিশেষ করে ক্লাসের পার্টিসিপেশন ধরেন 70% না হলে
আপনার হচ্ছে ফাইনাল এক্সামে বসা যায় না। তো এই জায়গাগুলো যদি শিথিল করা যায় তাহলে চাইলে, প্রশাসন চাইলে সম্ভব। এগুলা জাস্ট শিথিল করলেই সম্ভব। আমাদের বোনেরা চাইলে কিন্তু প্রেগনেন্সি টাইমে বাসায় বসে পড়াশোনা করতে পারেন। আহ, এতে করে তাদের মানসিক প্রেশারও কিন্তু অনেক কমবে পড়াশোনার মধ্যে থাকলে, এবং পরবর্তীতেও বেবি ভূমিষ্ঠ হওয়ার পরেও কিন্তু এই পড়াশোনা করা সম্ভব। কিন্তু ক্লাস আচ্ছা পরীক্ষায় অ্যাটেন্ড করা, অ্যাটলিস্ট যতদিন না পর্যন্ত তারা স্বাভাবিক ভাবে চলাফেরা করতে পারবেন, স্বাভাবিকভাবে আপনার হচ্ছে বাচ্চাটাকে নিয়েও মুভ করা সম্ভব, ততদিন পর্যন্ত তো তাদেরকে একটু সময় দেওয়া উচিত। তো এই জায়গাগুলো আমি মনে করি এক্সপার্ট যারা আছেন, বিশেষজ্ঞ ডক্টর যারা আছেন, তাদের সাথে কথা বলে তাদের পরামর্শ নিয়ে আমরা কার্যকর একটা পরিকল্পনা করতে পারবো। তবে ইনিশিয়ালি আমাদের সামনে বিষয়গুলো এসেছে, আমরা ইনশাল্লাহ এক্সপার্টদের সাথে নিয়ে এটা ইমপ্লিমেন্ট করতে পারবো ইনশাল্লাহ। আচ্ছা, আর একটা পয়েন্ট ছিল আপনাদের এই যেমন হচ্ছে র্যাগিং এর প্রতিরোধের জন্য আপনাদের নিরাপত্তা সেল। এখন এই সেলগুলার কার্যকারিতা কেমন হবে? অনেক সময় দেখা যায় এই সেলগুলাই পরবর্তীতে রাজনৈতিক প্রতিপক্ষদেরকে বা ঘায়েল করার জন্য হাতিয়ার হয়ে ওঠে। তো আপনারা এই সেলগুলোর নিরপেক্ষতা এবং এদের ইফেক্টিভনেস কিভাবে এনশিওর করবেন? আচ্ছা, র্যাগিং হচ্ছে কিন্তু জানেন বিশ্ববিদ্যালয়ের জন্য অনেক, মানে খুব খারাপ একটা ব্যাপার। আমি নিজেও ছাত্রলীগের মাধ্যমে র্যাগিং এর শিকার হয়েছি। খুব বাজেভাবে আমাদের বন্ধুদেরকেও আমার সামনে র্যাগিং করা হয়েছে। তো এটা প্রতিরোধে আমরা যে সেল গঠন করতে চাইছি সেটা, ধরেন আমাদের যিনি আইন বিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করবেন তার হচ্ছে সরাসরি তত্ত্বাবধানে, তিনি তো ডেফিনেটলি রাজনৈতিক ব্যক্তিত্ব হওয়ার চেয়ে বরং আমি মনে করি যে শিক্ষার্থী বান্ধব একজন ব্যক্তিত্ব হিসেবে নিজেকে উপস্থাপন করবেন। এবং সময়ের প্রয়োজনে উনি কঠোর হবেন, সময়ের প্রয়োজনে উনি শিক্ষার্থীদের জন্য দরদি হবেন। তো এইটা, যেহেতু উনি শিক্ষার্থীদের ভোটে নির্বাচিত হবেন সরাসরি, আশা করি উনি শিক্ষার্থীদের শিক্ষার্থী বান্ধব একজন বন্ধু হিসেবে নিজেকে প্রেজেন্ট করতে সক্ষম হবেন। তো এইটা যদি এনশিওর করা যায়, জবাবদিহিতার জায়গাটা যদি নিশ্চিত করা যায় যে শিক্ষার্থীরা প্রয়োজনে তাদেরকে আমাদেরকে জবাবদিহিতা করতে পারবে, যে কোনো বিষয়ে আমাদের কাছে জানতে পারবে, তাদের ভাবনাগুলো শেয়ার করতে পারবে, ওপেন স্পেসেও আমাদেরকে সমালোচনা করা যাবে, এই জিনিসগুলো যদি এনশিওর করা যায় তাহলে আমি মনে করি যে আপনি যে আশঙ্কাটার কথা বলেছেন সেটি কাজ এমনটা হবে না ইনশাল্লাহ। আর যেহেতু এখন গেস্ট রুম গণরুম কালচার আসলে ওইভাবে নাই, র্যাগিংটাও একটু মনিটরিং এর আওতায় আনতে পারলে তুলনামূলকভাবে এখন অনেক কম আছে, আরো ইনশাল্লাহ এটাকে জিরো জিরো টলারেন্সে রাখতে পারলে একদম কমে যাওয়া সম্ভব বলে আমি মনে করি। আচ্ছা, আর আরেকটা হলো আপনাদের তো নির্বাচনটা নিয়ে তো আসলে অনেক জলঘোলা হলো আর এক প্রকার। শেষ পর্যন্ত একটা তো ডিসিশন চলে আসলো যে নির্বাচনের আগে হবে না, তারপর আপনারা এক প্রকার আন্দোলন করলেন। তো এখানে নেগোসিয়েশনটা কিভাবে করলেন আপনারা যে আবার নির্বাচনটাকে আবার একই দিনে করতে পারছেন? এখানকার ওই সময়কার ঘটনাগুলো যদি কিছু বলেন। আসলে বিষয়টা হলো, এক পক্ষ আসলে সবসময় থাকেন যারা যারা মনে করে যে শিক্ষার্থীদের কাছে এই জবাবদিহিতার যে জায়গাটা এটা না থাকুক, বরং ক্যাম্পাসটা তাদের কাছে বিশেষ রাজনৈতিক আকাঙ্ক্ষা চরিতার্থ করার একটা জায়গা হয়। তো সেক্ষেত্রে শিক্ষার্থীদেরকে ফেস করতে তারা ভয় পায়, শিক্ষার্থীদের ম্যান্ডেটকে তারা মূল্যায়ন করতে চায় না। এই জন্য তারা চায় যে যে কোনো ভাবেই হোক এই ধরনের গণতান্ত্রিক প্রক্রিয়ায় শিক্ষার্থীদের ম্যান্ডেটে তাদের প্রতিনিধি যাতে নির্বাচিত না হয়, এটার পিছনে কিছু অনেক শিক্ষকদেরও ভূমিকা থাকে। তো আমি হচ্ছে আমাদের ক্যাম্পাসে যেটা ঘটেছে, আমরা দেখেছি যে একটা পক্ষ আহ বিভিন্ন সময় নির্বাচন বন্ধ বা নির্বাচন যারা চায় তাদেরকে ব্লেমিং করা, তাদেরকে বিভিন্ন ধরনের ট্যাগিং করার চেষ্টা করা হয়েছে। তো তারা সামনাসামনি নির্বাচনের কথা বলে আবার পিছনে দেখা যায় নির্বাচন বন্ধের জন্য বিভিন্ন ধরনের আহ পায়তারা তারা করেছে বিভিন্ন সময়, শিক্ষার্থীরা এটা দেখেছে। তো এটার অংশ, সরাসরি তো সম্পৃক্ততা আমরা এই নির্বাচন বন্ধের সাথে কাউকে দেখাতে পারবো না, কিন্তু শিক্ষার্থীরাই আমাদেরকে এই আশঙ্কার কথা জানিয়েছে যে যারা নির্বাচনকে এর ইতিপূর্বেও হচ্ছে এভাবে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করেছে নির্বাচন যাতে না হয় এ ব্যাপারে, বা নির্বাচন যাতে ডিলে করতে করতে জাতীয় নির্বাচনের পরে নেওয়া যায়, এরকম পরিবেশ যারা তৈরি করতে চেয়েছে এখানেও তাদের ভূমিকা থাকতে পারে বলে অনেকে মনে করছেন। তো এই তো আপনারা হচ্ছে প্রশ্নটা মানে বাধ্য করলেন কিভাবে যে নির্বাচনটা আবার 20 তারিখে হওয়ার জন্য? আমরা যেটা
করতে পেরেছি যে আসলে এখানে আমাদেরও ক্রেডিট না, সাধারণ শিক্ষার্থীরাই তাদের যেহেতু সাকসু আসলে শিক্ষার্থীদের প্ল্যাটফর্ম, সাধারণ শিক্ষার্থীরা আসলে স্বতঃস্ফূর্ত ভাবে নেমে আসে যে যে কোনো ভাবেই হোক সাকসু দিতে হবে। একই সাথে সকল প্যানেল, সকল স্বতন্ত্র প্রার্থীরাও নেমে আসি, আমরা সবাই মিলে একটা যখন শক্ত আন্দোলন গড়ে তুলতে সক্ষম হই, আমরা আমাদের যুক্তিগুলা তুলে ধরি যে জাতীয় নির্বাচনের আগে আমাদের বিশ্ববিদ্যালয়ের আহ ছাত্র সংসদ নির্বাচনে তফসিল ঘোষণা করা হয়েছিল। তারপরে আমাদের বিশ্ববিদ্যালয় অ্যাক্ট অনুসারে এই নির্বাচনে আসলে জাতীয় নির্বাচন কমিশন কোনো ধরনের পরামর্শ ছাড়া এই ধরনের ডিসিশন নিতে পারেন না, এরকম আরো অনেকগুলা যুক্তি আমরা তুলে ধরেছি। পরবর্তীতে প্রশাসন আসলে বাধ্য হয়েছে এই জায়গাগুলা অ্যাড্রেস করা এবং এগুলা মেনে নিতে। তো এছাড়া আমরা প্রশাসনকেও বা কন্টিনিউয়াস প্রেশারের মধ্যে রাখছিলাম, এবং কারণ তারা তো এর আগে পুনর্তফসিল ঘোষণা করেছে, তারপরে সময় বাড়িয়ে দিয়েছেন, এরপরে নির্বাচন নিয়ে অনেক ধরনের ডিলে করে ইতিমধ্যেই ক্যাম্পাসের শিক্ষার্থীদেরকে ওনারা ক্ষুব্ধ করে রেখেছে। তো এই ধরনের পরিস্থিতি যদি হতো তাহলে শিক্ষার্থীরা আসলে প্রশাসনের উপর থেকে একদমই আস্থা হারাতো। এই জায়গাটা আমরা প্রশাসনের সামনে উপস্থাপন করেছি এবং তাদেরকে আহ আন্তরিকভাবে তারা যাতে এটা করে এই জায়গাটা এনশিওর করতে চেষ্টা করেছিলাম। এই প্রশ্নের এই ডিলিং এ কি শুধু আপনাদের প্যানেল বা ছাত্র শিবিরে ছিল, নাকি অন্যান্য প্যানেল গুলো এখানে পার্টিসিপেট করেছিল? না, ডিলিং এ আসলে সকল প্যানেল, সকল সাধারণ শিক্ষার্থীদেরকে আমরা পার্টিসিপেশনে পেয়েছি। সেখানে ছাত্র দল, সাধারণ অন্যান্য রাজনৈতিক সংগঠনের বাইরে যে প্যানেল গুলো আছে, অন্যান্য শিক্ষার্থী বন্ধুরা আছে, তারা ওখানে ছিলেন। আচ্ছা, আর প্রশাসনের কথা আপনি বলছিলেন, প্রশাসনের আন্তরিকতার কথা আমরা আসলে দেখলাম ভার্সিটি গুলাতে অন্যান্য ছাত্র সংগঠন যত না বাধা সৃষ্টি করতে পারছে, প্রশাসন তার চেয়ে বড় বাধা হয়ে দাঁড়াচ্ছে। যেমন তফসিল নিয়ে এক ধরনের টাল বাহানা করা, আমরা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের মধ্যে সবচেয়ে বেশি দেখলাম। রেজাল্ট নিয়ে অনেক দীর্ঘায়িত করা হলো, নির্বাচনের দায়িত্বে থাকা শিক্ষকরা পদত্যাগ করা শুরু করলেন হঠাৎ করে ভোট গ্রহণের পরে। তো আপনাদের শাহজালাল বিশ্ববিজ্ঞান ও প্রযুক্তিতে প্রশাসনের অবস্থাটা কেমন, বা নির্বাচন কেন্দ্রিক আপনাদের এই ধরনের কোনো ভয় বা ঝুঁকি আছে কিনা যে প্রশাসনের পক্ষ থেকে এক ধরনের হস্তক্ষেপ করা হতে পারে? দেখুন, আমাদের বিশ্ববিদ্যালয়েও এই ধরনের একটা বাজে নজির অলরেডি আমরা দেখেছি। সেটা হচ্ছে আমাদের 4 জন নির্বাচন কমিশনার, তারা তাদের প্রথম সবাই যোগ দেওয়ার আগেই পদত্যাগ করে ফেলেছিলেন, এরকম একটা নিউজ সামনে এসেছিল। পরবর্তীতে আমরা দেখি না, তারা সহ আরো কয়েকজনকে দিয়ে একটা বিশাল টিম নির্বাচন কমিশনে গঠন করা হয়েছে, যেখানে জাতীয় নির্বাচন কমিশনের থেকেও বেশি নির্বাচন কমিশনার আমাদের ছাত্র সংসদ নির্বাচনে আছে, প্রায় 13 জন। তো আমি তো একবার মজা করে বলেছিলাম যে স্যার, আপনারা নির্বাচন আয়োজন করতে পারবেন না বলে অনেক ধরনের সংখ্যার কথা বলছেন, বাট আমি তো মনে করি যে আপনারা ছাত্র সংসদ নির্বাচন বাস্তবায়ন করে জাতীয় নির্বাচনও চাইলে করতে পারবেন, যে যোগ্যতা সম্পন্ন শিক্ষকদেরকে আমরা আমাদের নির্বাচন কমিশনে পেয়েছি। এটা সত্য, অনেক যোগ্যতা সম্পন্ন এবং খুব ডেডিকেটেড শিক্ষক এখানে আছেন। তো ওনারা কাজ করছেন ওনাদের জায়গা থেকে। আর আপনি যে বিষয়টা আসলে রেজ করেছেন যে অন্যান্য ছাত্র সংসদের যেটা হয়েছে, শিক্ষকরা আসলে শিক্ষার্থীদের থেকে বেশি পলিটিক্স করেন আসলে, এবং আমাদের শিক্ষার্থীদের মধ্যে এই যে বিভাজন সৃষ্টি, এটা এটার জন্য অন্যতম দায়ী হচ্ছে শিক্ষকরা। দেখেন, এই 28 বছর আমাদের ছাত্র সংসদ হয়নি, সাকসু হয়নি। তো এই 28 বছর কি আপনি কোনো বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির নির্বাচন আটকে থাকতে দেখেছেন? কর্মকর্তা কর্মচারী সমিতির নির্বাচন দেখেননি তো। তারা তাদের স্বার্থের জন্য 100% প্রচেষ্টা চালিয়েছে। অনেকে শিক্ষক নেতা হয়েছে, কর্মকর্তা কর্মচারী সমিতির নেতা হয়েছে, কিন্তু আমাদের শিক্ষার্থীদের ছাত্র সংসদ হয়নি। অথচ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য, বিশ্ববিদ্যালয় শিক্ষকদের জন্য কর্মক্ষেত্র, আর শিক্ষার্থীদের জন্যই তাদের বেড়ে ওঠার জায়গা। অথচ আপনি দেখেন শিক্ষার্থীদের অধিকার নিয়ে কোনো কাজ নেই। এটার মূল কারণ হচ্ছে শিক্ষকরা আমাদের মাঝে বিভাজন সৃষ্টি করছে এমন ভাবে, যাতে তারা সরকারের কাছে দেখাইতে পারে এখানে ছাত্র সংসদ দিলে এদের মধ্যে গ্রুপিং হবে, মারামারি হবে, এবং এটা আপনাকে হোয়াটসঅ্যাপে লিখে এক কথা, আরেকজনকে লিখে আরেক কথা। হ্যাঁ, লিখে এই যে দুই পক্ষের মধ্যে বিভাজন সৃষ্টি করে রাখে, তারাই মূলত এটার জন্য দায়ী। এই জন্য আমি মনে করি যে ক্যাম্পাস গুলাকে ছাত্র দলকে বা এই ধরনের অন্যান্য আরো সংগঠন যারা নির্বাচন চায় নাই, তাদেরকে যে শিক্ষার্থীদের মুখোমুখি দাঁড় করানো, এটার পিছনে আমি ছাত্র দল বা ছাত্র দলে আমার বন্ধুদেরকে দায়ী করতে চাই না। তারাও ছাত্র দলের আমাদের ক্যাম্পাসেও অনেক বেশিরভাগ শিক্ষার্থী আসলে ছাত্র সংসদ চায়, কিন্তু আমার মনে হয় তাদেরকে যারা
গাইড করে, এই ধরনের শিক্ষকরাই এই ধরনের প্ররোচনা দিয়ে দিয়ে তাদেরকে আসলে মিসগাইড করার চেষ্টা করে থাকতে পারে। আচ্ছা। আর ছাত্র শিবিরের ব্যাপারে তো অনেক রকমেরই অভিযোগ। তো এর মধ্যে একটা হলো যে ধরেন আপনারা যদি এখানে একটা ক্যাম্পাসে আপনাদের যদি প্রভাব থাকে, তখন বিরোধী পক্ষকে কি আপনারা কতটুকু কাজ করার স্পেস দিবেন? এখন অন্যান্য ছাত্র সংগঠনের তুলনায় হয়তো বা আপনারা মারামারি করবেন না, কিন্তু তাদেরকে আরো বিভিন্ন রকম কৌশলের মাধ্যমে প্রেসার রাখতে পারেন, কর্নার করে রাখতে পারেন। তো এই ধরনের কিছু অভিযোগ আসে অনেক সময়। তো আপনারা আসলে যদি আহ নির্বাচনটা হয়ে যায় এবং আপনারা যদি জয়লাভ করেন, তখন আপনার বিরোধী মতকে কি ধরনের স্পেস দিবেন ক্যাম্পাসে? দেখুন, এটার একটা এক্সাম্পল কিন্তু অলরেডি আমাদের 5টা অন্যান্য ছাত্র সংসদ হওয়ার মাধ্যমে দেশের মানুষের কাছে উপস্থাপিত হয়েছে। সেপ্টেম্বরে ঢাকা ইউনিভার্সিটিতে ছাত্র সংসদ নির্বাচনে যখন ছাত্র শিবিরের প্যানেল একটা অসাধারণ বিজয় পায়, এটার পরেও কিন্তু এখন বর্তমানে অন্যান্য ছাত্র সংগঠন কাজ করার ক্ষেত্রে কোনো ধরনের বাধা পাচ্ছেন বলে এখন পর্যন্ত আমরা দেখিনি। একই সাথে রাজশাহী, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, সর্বশেষ জগন্নাথ বিশ্ববিদ্যালয়, কোথাও আমরা আসলে এই ধরনের কিছু দেখিনি। তো আশা করি আমাদের শাহজালাল বিশ্ববিদ্যালয় এই ধরনের কোনো বিষয় আমরা দেখবো না, বরং আমরা শিক্ষার্থীরা তো আমাদের 5 আগস্ট পরবর্তী সময় বা এর পূর্ববর্তী সময়ে আমাদের ভূমিকা দেখেই আমাদের যারা নির্বাচনে অংশগ্রহণ করছেন তাদের যোগ্যতা দেখেই তো ওনারা আসলে, আমি মনে করি যে তাদের প্রতিনিধি বানিয়েছেন। তো এই জায়গাটা তৈরি করতে পারার জন্য কিন্তু এই পরিবর্তনটা এসেছে। তো আমি মনে করি ছাত্র শিবির যদি সত্যিই ছাত্র শিবিরের ব্যাপারে যে অপপ্রচার গুলা, এগুলো যদি সত্যি হয় আর কোনোভাবে আমাদের দ্বারা এটা সংগঠিত হয়, সেটি খুবই দুর্ভাগ্যজনক হবে। এবং এটি আগামী দিনে ছাত্র শিবিরের, এটা তো আর শেষ ছাত্র সংসদ নয় বা শিক্ষার্থীদের সাথে শেষ এঙ্গেজমেন্ট নয়। যদি ছাত্র শিবির এ ধরনের ভুল করে, কেউ যদি এই ভুল করে, তাহলে এটার মূল্য আগামী দিনে ছাত্র সংসদ গুলাতে শিক্ষার্থীদের রায় কিন্তু প্রতিফলিত হবে। এজন্য আমি, কেউ যদি এ ধরনের ভুল করে থাকেন তাদেরকে আহ্বান জানাবো যে শিক্ষার্থীদের পালস বুঝে, শিক্ষার্থীরা যেভাবে চাই, ক্যাম্পাসকে যেভাবে গড়তে চাই, সেটির সাথে যাতে আমরা হচ্ছে নিজেদের চিন্তাকে অ্যালাইন করি এবং সেভাবে যাতে আমাদের চিন্তা ভাবনাকে আপডেট করি। তাহলে আমরা আশা করি যে এখন যেরকম রেজাল্ট পেয়েছে আগামী দিনেও এটা ইনশাল্লাহ কন্টিনিউ থাকবে। সাবিপ্রবিতে মেন্টাল হেলথটা একটা কনসার্নিং। এখানে দেখা গেছে যে শিক্ষার্থীদের আত্মহত্যা প্রবণতা কিছু বেশি, এবং এটা অনেকটা একাডেমিক প্রেশারের কারণে হয়। এখন শুধু কাউন্সিলিং সেন্টার খোলাটাই কি এর সমাধান, অথবা আপনাদের কি শিক্ষা পদ্ধতি কোনো সংস্কারের কোনো প্রপোজাল আছে যাতে শিক্ষার্থীদের মেন্টাল হেলথ প্রেশারে না পড়ে? হ্যাঁ, এটা অনেক গুরুত্বপূর্ণ একটা ব্যাপার আপনি অ্যাড্রেস করেছেন। আমি ইদানিং আলহামদুলিল্লাহ 5 আগস্ট পরবর্তী সময়ে এই ধরনের প্রবণতা কম দেখছি আল্লাহর রহমতে। তবে পূর্ববর্তী সময়ে আপনার নিশ্চয়ই মনে আছে বলে আপনি এটা অ্যাড্রেস করেছেন, বেশ আশঙ্কাজনক ভাবে আমাদের শিক্ষার্থী বন্ধুদেরকে, কয়েকজনকে, আমার ইভেন ব্যাচমেট কয়েকজনকেও আমরা আত্মহত্যা করতে দেখেছি। তো এটার অন্যতম কারণ আসলে অনেকগুলো হতে পারে। পারিবারিক প্রেশার, ব্যক্তিগত জীবনে বিভিন্ন ধরনের প্রেশার, এরপরে বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা, একাডেমিক প্রেশার, আর্থিক অসচ্ছলতা, অনেকগুলো বিষয় আসলে এটার পিছনে কাজ করে। সে জায়গায় আমরা সাকসুটাকে আমি মনে করি যে কথা বলার একটা জায়গা। আমি বলি যে সাকসু হবে শিক্ষার্থীদের বন্ধু। তো এখানে এসে আপনি আপনার দুঃখের কথা বলতে পারবেন, আপনার সুখগুলা শেয়ার করতে পারবেন, আপনার ভালো লাগা, খারাপ লাগা, এই জায়গাগুলো যাতে আপনি করতে পারেন। আমি ইনশাআল্লাহ যদি সুযোগ পাই আল্লাহ তাআলার রহমতে, আমি চেষ্টা করবো এই জায়গাটা যাতে রাখা যায় আমাদের শিক্ষার্থী বন্ধুদের জন্য। তারা তাদের সুখ দুঃখ যদি শেয়ার করতে পারে, আর আমরা যদি, তারা যদি দুইটা সমস্যা নিয়ে আসে, আমরা যদি এটার দুইটা চারটা সমাধান তাদের সামনে উপস্থাপন করতে পারি, এটা কিন্তু তাদেরকে আশান্বিত করবে। তাদের যে প্রত্যেকটা, আমি বিশ্বাস করি আল্লাহ তাআলা প্রত্যেকটা সমস্যার সাথেই সমাধানও পাঠিয়েছেন। জাস্ট প্রপার ওয়েতে যদি সেটাকে অ্যাড্রেস করা যায় তাহলেই সম্ভব। সেক্ষেত্রে শুধু মেন্টাল কাউন্সিলিং আসলে আমি মনে করি যে একমাত্র উপায় নয়, বরং এই যে কথা বলার জায়গা থাকতে হবে। আপনি আপনার শিক্ষকের সাথে যদি শেয়ার করতে পারেন, বন্ধুর সাথে যদি শেয়ার করতে পারেন, বা যদি মিশতে পারেন, তাহলে অনেক সমস্যা কিন্তু কথাবার্তার মাধ্যমে সমাধান হওয়া সম্ভব। তো আমরা এই জায়গাটা ওপেন করতে চাই প্রাথমিকভাবে। আমাদের পক্ষে আসলে একটা কাউন্সিলিং সেন্টার তৈরি করে ফেলা বা
একটা প্রতিষ্ঠান তৈরি করে ফেলা যতটা সহজ, তার থেকে সহজ হচ্ছে শিক্ষার্থীদেরকে একটা বন্ধুত্বপূর্ণ এনভায়রনমেন্ট ক্রিয়েট করে দেওয়া বা ক্রিয়েট করা, নিজেকে বন্ধুত্বপূর্ণ একটা জায়গায় আহ, মানে রাখা। এটা যদি করতে পারে আমার মনে হয় এটা অনেকটা সহজ হবে। আর এর বাইরে কিছু নৈতিক বা মানসিকভাবে মানে আমাদেরকে মোটিভেট করে এই ধরনের কিছু কোর্স রাখা যেতে পারে, কিছু বিশেষায়িত কোর্স রাখা যেতে পারে, চমৎকার কিছু শিক্ষার্থী বান্ধব শিক্ষকদের সমন্বয়ে, যারা শিক্ষকরা মানে যেখানে গেলে শিক্ষার্থীরা আসলে একটা চমৎকার ফিল করবে, যে শিক্ষকদের সান্নিধ্যে গেলে যাতে একটা ভালো লাগা প্রশান্তি কাজ করে। এরকম একটা কোর্স ওপেন করা যেতে পারে, যেখানে আমাদের বিশ্ববিদ্যালয়ের সবচেয়ে সেরা সেরা শিক্ষকরাই সেখানে আসলে শিক্ষার্থীদেরকে গাইড করবেন। এমন করে এই ধরনের কিছু উদ্যোগ নিতে পারলে শিক্ষার্থীরা অ্যাটলিস্ট ফিল অ্যাট হোম, একটা কমফোর্টেবল জায়গা ফিল করবে ইনশাআল্লাহ। ওয়েস্টে আমরা দেখি বিশ্ববিদ্যালয়গুলো হচ্ছে রিসার্চের জায়গা, কিন্তু বাংলাদেশের ভার্সিটিগুলোতে আসলে রিসার্চ আসলে ওরকম আমরা খুব একটা বেশি দেখি না। কিছু যে শিক্ষকদের মধ্যে কিছু হতে পারে, কিন্তু শিক্ষার্থীদের মধ্যে খুবই কম। তো যেহেতু আমরা একটা 24-এর পরে আমরা আসলে বাংলাদেশের রিস্ট্রাকচারের কথা বলছি এবং সবগুলো ভার্সিটিতে আপনাদের সংগঠন থেকে প্যানেলরা জয়ী হচ্ছে, তো আপনি যদি আপনার স্পেসিফিক ভার্সিটির কথা বলি, যে সেখানে গবেষণার এনভায়রনমেন্ট ক্রিয়েট করার জন্য শুধুমাত্র শিক্ষার্থীদের জন্য না, শিক্ষকদের জন্য আসলে বাজেট যতটুকু থাকে সেটাও খুবই অপ্রতুল। তো একটা রিসার্চ সেন্ট্রিক একটা এনভায়রনমেন্ট ক্রিয়েট করার জন্য কি আপনাদের কোনো পরিকল্পনা আছে? আছে। আসলে দেখেন, আমি আহ, এটা আমাদের ইউনিভার্সিটির কমিউনিটিতে এটা নিয়ে খুব আলোচনা হচ্ছে যে আমাদের ইউনিভার্সিটি র্যাঙ্কিংও দিন দিন আসলে পিছনের দিকে যাচ্ছে। আপনি যদি আপনাদের সময় একটা ইউএসএ আছেন, যখন দেশে ছিলেন, যদি স্মরণ করেন, দেখবেন যে ওই সময়ও স্বাস্থ্য নিয়ে যে একটা ক্রেজ ছিল, স্বাস্থ্যের যে একটা সারা দেশের একটা অবস্থান ছিল, এটা দিন দিন কমে যাচ্ছে। এটার মেইন কারণ হচ্ছে আমাদের আসলে রিসার্চ বা একাডেমিক কার্যক্রমে অংশগ্রহণ দিন দিন কম হওয়া। ইনোভেটিভ যে কাজগুলা, বাংলাদেশে প্রথম ড্রোন নিয়ে তারপর অনেক তথ্য প্রযুক্তি অনেকগুলো বিষয় নিয়ে কাজ কিন্তু প্রথম স্বাস্থ্যেই শুরু হয়েছে, তাই না? তো এই জায়গাটা ইদানিং কমে যাচ্ছে, কারণ ইনোভেশনে বাজেট নাই, গবেষণায় বাজেট নাই, আপনার শিক্ষার্থীদের জন্য 1% বাজেট নেই। সব বাজেট শিক্ষকদের জন্য। যতটুকুই আছে অপ্রতুল, তাও যদি শিক্ষকদের জন্য হয় তাহলে শিক্ষার্থীরা কেমনে উৎসাহিত হবে? এই জন্য আমি আমাদের যে পরিকল্পনা বা আমরা যে চিন্তাগুলো করছি সেটা হচ্ছে, আম, যেমন ধরুন আমি একটা পরিকল্পনা বলি, যে আমাদের প্রত্যেক সেমিস্টারে বা মিনিমাম প্রত্যেক 2 সেমিস্টার পর পর একটা করে সেমিনার পেপার করতে হয়, যেটা মিনি রিসার্চ পেপার বলা যেতে পারে, যেটা গবেষণা শিক্ষার্থীদেরকে আরো বেশি উদ্বুদ্ধ করার জন্য করা হয়। এখন এই সময়ে এসে অনেক শিক্ষার্থী কিন্তু আসলে চ্যাট জিপিটি ব্যবহার করে এটা করে ফেলেন, তাই না? তো এইটাতে তো আসলে কোনো আউটপুট আসবে না, না এখানে আমি একজন শিক্ষার্থী হিসেবে আমার কোয়ালিটি ডেভেলপ করবে, না ওইটা দিয়ে ইউনিভার্সিটির বা দেশের কোনো আহ, উপকার হবে। কিন্তু এটা তো একটা গবেষণা, এই গবেষণায় তো নিজের গবেষণা শেখা, এটা উন্নয়ন হওয়ার কথা ছিল, ইউনিভার্সিটির রিসোর্স বৃদ্ধি হওয়ার কথা ছিল গবেষণায়। তারপরে এটা দিয়ে দেশ বা পৃথিবীর উপকার হওয়ার কথা ছিল, কারণ আমি তো আমার মেধা, আমার মননকে, আমার চিন্তাকে, আমার ভাবনাকে প্রসারিত করছে এই গবেষণার মাধ্যমে এনরিচ করছি, তাই না? তো এটা কিন্তু হচ্ছে না। আমি যদি চ্যাট জিপিটি দিয়ে করি তাহলে এটা তো আসলে এক্সট্রা কোনো ভ্যালু ক্রিয়েট করে না। তো এই জায়গায় স্পেসিফিক আমার আমি একটা পরিকল্পনা কালকে আমাদের কিছু বন্ধুদের সাথে শেয়ার করছিলাম, এরকম যে ধরেন পার সেমিস্টার যদি আমি মিনিমাম 3 জন শিক্ষার্থীকেও এই সেমিনার পেপার বা পেপারের উপর রিওয়ার্ডের ব্যবস্থা করি, ধরেন মিনিমাম 5 কেও করে যদি আপনি 3 জনকে ঘোষণা করেন যে না, সেরা টপ 3 যারা ইনোভেশন নিয়ে আসতে পারবে, যারা হচ্ছে সুন্দর সেমিনার পেপার করতে পারবে, যারা হচ্ছে চমৎকার আইডিয়া নিয়ে আসতে পারবে, তাদের, যেটা বলছিলাম ভাই, যে আমাদের যদি ইজিলি ধরেন প্রত্যেকটা সেমিস্টার থেকে যদি 3 জন করে যারা টপ করবে আর কি, রিসার্চ যাদের হচ্ছে সেমিনার পেপার বা রিসার্চ পেপার যাই করুক না কেন, আমাদের যারা ইঞ্জিনিয়ারিং ফ্যাকাল্টিতে আছে বা সায়েন্স আছে তাদের তো প্রজেক্ট করতে হয়। তো এখানে টপ 3 কে যদি আপনি রিওয়ার্ড করেন, টপ 5 কে যদি সার্টিফিকেট দেন, তাহলে কিন্তু এরা অনেক উৎসাহিত হবে, তাই না? তখন সবাই চিন্তা করবে যে কারটা কার থেকে বেশি ইউনিক হবে, তখন কেউ কাউকে দেখাবেও না, শেখাবেও না, মানে কেউ কাউকে দেখাবেও না, তাকে
কপি পেস্ট করতে সহযোগিতা করবে না, বরং সবাই চাইবে যে আমারটা আরো বেশি ইউনিক হোক, আমারটা আরো বেশি সুন্দর হোক। জি। তখন এমনিতেই যারা ভালো গবেষক আছেন, ভালো শিক্ষক আছেন, তাদের পিছনে পিছনে কিন্তু শিক্ষার্থীরা দৌড়াবে যে স্যার আমাকে আরেকটু এটা বুঝাই দেন, এই লাইন বুঝতে পারতেছি না, এখানে কেমনে দিত। টিচাররা তখন দেখবেন যে নিজেদেরও গবেষণার প্রোফাইল ভালো হবে, আর আমাদের শিক্ষার্থীদের উপকার হবেই। তাহলে এই যে আপনি একটা সিস্টেমের মধ্য দিয়ে, এখানে আপনার কত টাকা লাগবে, আমি একটা হিসাব করেছি যে আপনি যদি 5,000 টাকা করেও দেন, তাহলে পার সেমিস্টার আপনাকে একটা ব্যাচের জন্য মাত্র 15,000 টাকা খরচ করলেই এনাফ। তাহলে আমাদের এই মুহূর্তে 160টার মতো ব্যাচ আছে, অ্যারাউন্ড 1 কোটি টাকা। তো পার ইয়ার যদি আপনি 2 কোটি টাকা খরচ করেন এখানে, তাহলে আপনি কি দারুণ রেজাল্ট পেতে পারেন ভাই। তাহলে শিক্ষার্থীদের যদি রিসার্চ বাড়ে, অটোমেটিক র্যাঙ্কিং এ আমাদের ইউনিভার্সিটি টপ করবে, ইনোভেশন এগিয়ে যাবে। আপনার যখন অনেক দারুণ দারুণ ইনোভেটিভ আইডিয়া আসবে, তখন দেখবেন যে এই আইডিয়া গুলো থেকে 2 জন 5 জন 10 জন সেলফ ফান্ডিং এ সেলফ মানে আপনার হচ্ছে ক্যাপাসিটিতেও কিন্তু এটাকে এগিয়ে নিতে পারবে। এরপরে আপনি হচ্ছে যদি আরো একটু এগিয়ে দেন, তাদেরকে ফান্ডিং এর ব্যবস্থা করে দেন, আমাদের অ্যালামনাইদেরকে যদি কানেক্ট করা যায়, নেটওয়ার্কিং করা যায়, তাহলে কিন্তু আমাদের এই ইনোভেশন গুলা, দারুণ দারুণ ইনোভেশন গুলা এগিয়ে হুম। নেওয়া সম্ভব। তো আমরা সাকসুর মাধ্যমে, আমি যদি সুযোগ পাই ইনশাল্লাহ এটা করব। অলরেডি সিলিকন ভ্যালিতে আমাদের যে সিনিয়ররা জব করেন, তো এইরকম ইউনিভার্সিটি কখনো তাদেরকে ডাকে নাই। ইউনিভার্সিটি যে এত রিসোর্স আছে, ইউনিভার্সিটি কখনো তাদেরকে ব্যবহার করে নাই। ওনাদের আক্ষেপ, সিনিয়রদের আক্ষেপ আছে, ইউনিভার্সিটি তাদেরকে কখনো স্মরণ করে না। তাইলে একটা নিজের ইনপুট দেওয়ার জন্য তো একটা প্ল্যাটফর্ম প্রয়োজন, তাই না? আপনি আমাদের অনেক ভাই এনভিডিয়াতে আছে, জি। মাইক্রোসফটে আছে, ফেসবুকে আছে, গুগলে আছে। তাদেরকে আপনি যদি ইনভাইট করেন, প্রপার রেসপেক্ট করেন, তাহলে দেখবেন ইউনিভার্সিটির জন্য তারা অনেক কন্ট্রিবিউশন করার কিন্তু আসলে সুযোগ আছে। এই জায়গায় আমরা ভূমিকা রাখতে চাই ইনশাআল্লাহ। আমরা সাকসুর মাধ্যমে প্রয়োজনীয় অ্যালামনাইদের কাছ থেকে শিক্ষার্থীদের জন্য গবেষণা ফান্ড বা গবেষণা তহবিল তৈরি করা, তারপরে গবেষণা উৎসাহিত করা, উচ্চশিক্ষার জন্য সুযোগ বৃদ্ধি করা, তারপরে বিভিন্ন যে জার্নাল অ্যাক্সেস আছে, অনেক পেপার আপনি গবেষণার সময় পান না, কারণ ওই জার্নালগুলোতে আপনার অ্যাক্সেস নাই। তো আমরা যদি একটা নেটওয়ার্কিং তৈরি করতে পারি, যেখানে কারেন্টদের সাথে অ্যালামনাইদের একটা দারুণ সংযোগ তৈরি হবে, সবার প্রোফাইল সেখানে থাকবে। চাইলে আমি আমার ইন্টারেস্টেড ফিল্ডে যিনি অনেক ভালো করেছেন, আমারই বিশ্ববিদ্যালয়ের, আমারই ডিপার্টমেন্টের শিক্ষার্থী, সাবেক শিক্ষার্থী, তাদের সাথে যদি যুক্ত হতে পারি, তাহলে কিন্তু আমি অটোমেটিক একটা ইন্সপিরেশন পাবো ভাই সেখান থেকে। এইরকম একটা নেটওয়ার্কিং করার জন্য আমরা কাজ করছি। আমরা সাকসু আসার পর পর ইনশাআল্লাহ এই ধরনের একটা নেটওয়ার্কিং হবে, যেখান থেকে আমরা আমাদের অ্যালামনাইদের সান্নিধ্য পেতে পারবো। তাদের মধ্যে গবেষণার বাজেট, শিক্ষার্থীদের অদম্য মেধাবী যে শিক্ষার্থী, তাদের জন্য কিন্তু ফান্ড গঠন করা সম্ভব, তাদেরকে হেল্প করা সম্ভব। টিউশন যাদের 3টা করানো লাগে, তাদের যদি 2টা টিউশন করালেই হয়, একটা টিউশন করালে হয়, সে কিন্তু বাকি সময়টা কি করতে পারবে, পড়াশোনায় ফোকাস করতে পারবে। আর অন ক্যাম্পাস জব বা রিসার্চের এমন একটা এনভায়রনমেন্ট ক্রিয়েট করার আমার লং টার্ম পরিকল্পনা, যেটা আমি আসলে একটা স্ট্রাকচারের মধ্যে রেখে যেতে চাই, যাতে শিক্ষার্থীরা তাদের আম, খরচ নির্বাহ করবে টিউশন না, বরং রিসার্চের উপর নির্ভর করে। সে রিসার্চ করবে, সেখান থেকে সে একটা মিনিমাম হলেও পারিশ্রমিক পাবে, যার মাধ্যমে তার এক হচ্ছে রিসার্চ প্রোফাইল ভালো হবে, 2 হচ্ছে ইউনিভার্সিটি রিসোর্স সমৃদ্ধ হবে, 3 হচ্ছে তার যে প্রয়োজনীয় চাহিদা সেটা সে আর্ন করতে পারবে রিসার্চের মাধ্যমে। তাইলে কিন্তু ইউনিভার্সিটির যে প্রয়োজনীয়তাটা, ইউনিভার্সিটির যে উৎকর্ষতার যে জায়গাটা, সেটি ইনশাল্লাহ বৃদ্ধি পাবে। তো আমরা এইটা, আর অন্য কিছু করি না করি, এই জায়গাতে একটা উল্লেখযোগ্য ভূমিকা বা স্ট্রাকচার রেখে যেতে চাই ইনশাল্লাহ। আচ্ছা, আমরা শেষের দিকে চলে আসছি এখন। আহ, ধরেন আর একদিন পরেই তো নির্বাচন। আপনাদেরকে, আপনি যদি এক বাক্যে আপনাকে বলতে হয় যে এই এতগুলো প্যানেল, এতগুলো প্রার্থীকে রেখে ভিপি হিসেবে আপনাকে বা আপনার প্যানেলকে কেন শিক্ষার্থীরা ভোট দিবে, সংক্ষেপে বললে আপনি কি বলবেন? প্রথমত আমরা এখানে যাদেরকে রেখেছি, প্রত্যেককে একটা স্ক্রুটিনির মধ্য দিয়ে নেওয়া হয়েছে। প্রত্যেকেই তার যোগ্যতা জায়গাটাতে ফোকাস করে, সততার জায়গা, যোগ্যতার জায়গা, শিক্ষার্থীদেরকে নিয়ে পূর্বে কাজ করার অভিজ্ঞতা জায়গা, এই বিষয়গুলোকে মূল্যায়ন করে সবাইকে রাখা হয়েছে। তো ছাত্র শিবির সবসময় যোগ্যদের মূল্যায়ন করে, এটা শিক্ষার্থীদের কাছে একটা বার্তা যে এই প্যানেলের উপর আস্থা রাখা যায়। দ্বিতীয়ত হচ্ছে শিক্ষার্থীদের সাথেই তো আমরা আছি, এই যে সাকসু আদায়ের আন্দোলনেও তো আমরা এখনো পর্যন্ত তাদের সাথে আছি। এখনো পর্যন্ত আশঙ্কা আছে যে এই আন্দোলন নষ্ট হতে পারে,
শাকসু এখনো পর্যন্ত বানচাল করার ষড়যন্ত্র কিন্তু অনেকেই করে যাচ্ছে বিভিন্ন ভাবে, আল্লাহ না করুক। তো এই যে আমরা তো মাঠে আছি, তারা আমাদেরকে খুব ভালোভাবেই জানেন। দীর্ঘ অধিকার আদায়ের সংগ্রামে আমরা তাদের সাথে ছিলাম, তাদের ভাই হয়ে, তাদের সহপাঠী হয়ে, সহযোদ্ধা হয়েছিলাম। তো এই জার্নিতে অবশ্যই অনেক যোগ্যতা সম্পন্ন প্রার্থী আছেন। আমি যে জায়গাটাতে ফোকাস করতে চাই সেটা হচ্ছে আহ এই আন্দোলন সংগ্রামে অন্যান্য যারাই আছে তারা সবাই আমার খুব স্নেহের ছোট ভাই। দুইজন মাত্র বন্ধু আছেন যারা আমার ব্যাচমেট, বাকি সবাই ছোট ভাই। তো তাদেরকে সাথে নিয়ে কাজ করার কিন্তু পূর্ববর্তী অভিজ্ঞতা আমার আলহামদুলিল্লাহ আছে। তো আগামী দিনেও যদি আমি শিক্ষার্থীদের ভোট এবং সাপোর্টে কাজ করার সুযোগ পাই, আমি মনে করি সবাইকে অ্যাকোমোডেট করে, এখানে দল মত ধর্ম বর্ণ, আমার প্রতিযোগী প্রতিদ্বন্দ্বী এই কোনো বিষয়ের ঊর্ধ্বে উঠে সবাইকে সাথে নিয়ে ক্যাম্পাস গড়ার যে লড়াই, আমাদের এই লড়াইয়ে আমরা অবতীর্ণ হতে পারবো। এই জায়গাটাতে আমি মনে করি আমি অন্যদের থেকে ইফেক্টিভলি কাজ করতে পারবো ইনশাআল্লাহ। আচ্ছা, আর আমার সর্বশেষ প্রশ্ন, আপনি সম্ভবত এখন আপনার জীবনের সবচেয়ে ব্যস্ততম সময় পার করছেন এবং সেই ব্যস্ততাটা শেষ হয়ে যাবে 20 তারিখে। এরপরে আপনি যদি জয়ী হন তাহলে হয়তো আরো 1 বছরের জন্য ব্যস্ততা বাড়বে, অথবা না হলে সেটা অন্য। আপনার এরপরে ভবিষ্যৎ পরিকল্পনা কি? আমি হচ্ছে একাডেমিয়াতে নিজেকে হচ্ছে দেখতে চাই। আমার আসলে ইউনিভার্সিটি লাইফে অনেক সীমাবদ্ধতার কারণে একাডেমিক জায়গাটা আসলে খুব বেশি এনগেজ করতে পারিনি। তবে এখন খুব আগ্রহ বাড়ছে, যদি আল্লাহ তাআলা তাওফিক দেন তাহলে আমি ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স রিলেটেড জায়গাতে হচ্ছে কাজ করতে চাই। ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স অথবা লিডারশিপ এই বিষয়ে একটা মাস্টার্স দেশে অথবা বিদেশে ভালো কোনো ইউনিভার্সিটিতে করতে চাই। পরবর্তীতে সুযোগ হলে হয়তো পিএইচডিও করতে চাই এবং লং টার্ম আমাদের দেশে ইন্টারন্যাশনাল রিলেশনস এই জায়গাটাতে ভূমিকা রাখতে চাই। আগামীর আমি মনে করি বাংলাদেশ, আগামী পৃথিবী আসলে অনেকটা নির্ভর করবে কূটনীতিতে কোন দেশ কত বেশি এগিয়ে থাকবে। তো আমি হচ্ছে প্রফেশনাল কূটনীতির চেয়ে বরং পলিটিক্যাল যে হচ্ছে ডিপ্লোমেসি এই জায়গাতে হচ্ছে ভূমিকা রাখতে চাই। যেহেতু ইংলিশ ব্যাকগ্রাউন্ড ছিল, আর এই জায়গাতে বেশ আগে থেকে আগ্রহের একটা জায়গা আছে। এই পৃথিবী নিয়ে, পৃথিবীর বিভিন্ন দেশের রাজনীতি নিয়ে, অনেক পলিটিক্যাল ফিগার নিয়ে আমার খুব আগ্রহ আছে। তাদের জীবনী, তাদের কাজগুলোকে পড়তে জানতে ভালোবাসি। ডিপ্লোমেসি নিয়ে এই জায়গা থেকে আগ্রহ সৃষ্টি হয়েছে। তো আমি মনে করি যদি এই জায়গাতে আমি আহ, যদি ছাত্র সংসদের মাধ্যমে কাজ করার সুযোগ পাই, এই ফুল 1 বছর তো আমি আসলে শিক্ষার্থীদেরকে নিয়েই আসলে সময় দিব। পাশাপাশি একাডেমিক কিছু পেপার, কিছু রিসার্চ, কিছু গবেষণায় যুক্ত হব ইনশাআল্লাহ। আর যদি আল্লাহ তাআলা এখানে এইভাবে প্রাতিষ্ঠানিকভাবে কাজ করার সুযোগ নাও দেয়, যারা আসবে তাদেরকে তো যতদিন ক্যাম্পাসে আছি সাপোর্ট করে যাব। ক্যাম্পাসের বাইরে গেলেও এই সাপোর্ট করা, ক্যাম্পাস নিয়ে ভাবনা, এটা ইনশাআল্লাহ অব্যাহত থাকবে। আর আমি আমার যেই ভবিষ্যৎ পরিকল্পনা আমি ওই চিন্তা ভাবনা করেই নিয়েছি। আল্লাহ তৌফিক দিলে আমি আগামীর বাংলাদেশে তাহলে কি রাজপথের লড়াকু দেলোয়ার হাসান শিশিরের জার্নি এখানে শেষ? না 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 না, না, আমি তো বলছি যে আমি আসলে একাডেমিক পলিটিশিয়ান হতে চাই। এটা তো ডেফিনেটলি কিন্তু রাজপথে না। না, রাজপথ না, অবশ্যই রাজপথে তো থাকতে হবে। মানে আমরা আসলে মনে করি আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেই জীবনী পড়লে আমরা দেখি, সাহাবীদের জীবনী পড়লে দেখি যে ওনারা দিনের একটা সময় ছিলেন হচ্ছে ব্যস্ততম আহ, দেশ পরিচালনাকারী রাষ্ট্রনেতা ছিলেন। একই সাথে ওনারা কিন্তু রাতের আধারে আল্লাহ তাআলাকে স্মরণ করেছেন, ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়েছেন। ওনারা ওনাদের জায়গা থেকে যে স্টাডি করা, পরিকল্পনা করা, দেশ, তাদের সমাজ নিয়ে, মানুষ নিয়ে যে ভাবনা জায়গাটা, সেটাও করেছেন, গবেষণা করেছেন, সবকিছুই আসলে করেছেন। আবার যুদ্ধের ময়দানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবদ্দশায় আমরা জানি যে প্রায় 100-র অধিক ছোটখাটো যুদ্ধ বা বিভিন্ন এই ধরনের কার্যক্রম উনি অংশগ্রহণ করেছেন। তো আমাদের সামনে আসলে সর্বোত্তম আদর্শ, সর্বোত্তম উদাহরণ আমাদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো আমি একাডেমিয়াতে কাজ করতে চাইলেও, ইন্টারন্যাশনাল যে রাজনীতির অঙ্গন এখানে কাজ করতে চাইলেও আমি মনে করি রাজপথের যে লড়াই, এই লড়াইয়ে আমাদের থাকতে হবে। রাজপথই আসলে আমাদের ঠিকানা। আর আমাদের এই প্রজন্ম ভাই, আমাদের প্রজন্মর বেড়ে ওঠাটাই কিন্তু আসলে হুম হুম। স্বৈরাচার বিরোধী আন্দোলন, কোটা বিরোধী আন্দোলন, নিরাপদ সড়ক আন্দোলন,
এবং সর্বশেষ 24-এ যে জুলাই অভ্যুত্থান, এইসব আন্দোলন আমাদের তারুণ্য, আমাদের প্রজন্মের বেড়ে ওঠে আসলে আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে, এবং আমরা এই আন্দোলন সংগ্রামের মধ্য দিয়েই আগামী বাংলাদেশকে গড়তে চাই ইনশাআল্লাহ। অনেক ধন্যবাদ আপনাকে। আপনার ভবিষ্যৎ যে আপনার পরিকল্পনা সেগুলো সবগুলোই সফল হোক এই দোয়া করি। আপনার নির্বাচনের জন্য আপনার শুভকামনা, এবং আপনাকে আবার ধন্যবাদ আপনার এই ব্যস্ত সময়ের মধ্যে আমাদেরকে কিছু সময় দেওয়ার জন্য। ভালো থাকবেন। ধন্যবাদ ভাই। আপনাদেরকে বিশেষভাবে কৃতজ্ঞতা আমার কথাগুলা আমার বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী বন্ধুদের কাছে, দেশবাসীর কাছে তুলে ধরার জন্য। আর হচ্ছে আমি সর্বশেষ যেটি বলতে চাই সেটি হচ্ছে আমার শিক্ষার্থী বন্ধুরা, তারা আমাদের জন্য, আমার জন্য বিশেষ করে আজকের দিন পর্যন্ত যে ভালোবাসা দেখিয়েছেন, তাদের কাছে আমি যখন গিয়েছি যে একটা উচ্ছ্বাস, দোয়া, অনেকেই তো বুকে জড়ায় ধরে ভাই আপনার জন্য অনেক দোয়া করছি, সবাই দোয়া করছে, এটা ধর্ম বর্ণ নির্বিশেষে। গতকাল আমাদের কয়েকজন অন্য ধর্মাবলম্বী ভাই বোন, ভাই, তারপরে হচ্ছে ইন্ডিজিনিয়াস কমিউনিটির প্রতিনিধি এখানকার, ওনারা যে ভালোবাসা দেখিয়েছেন, আসলে ছাত্র শিবির করার কারণে অনেকেই মনে করে যে না, আমাদেরকে আসলে অন্য ধর্মাবলম্বীরা পছন্দ করে না বা ভালোবাসে না। তো এটা আসলে নাই, আমি যখন মানুষের কাছে গিয়েছি এই ভুল এই ধারণা আমার ভেঙে গেছে। তো আগামী দিনে আমাদের আসলে আমাদের বোনদেরকে নিয়ে, আমাদের ভাইদেরকে নিয়ে, অন্যান্য ধর্মাবলম্বী এবং সবাইকে নিয়ে কাজ করার একটা আহ সুযোগ এসেছে, এবং এই কাজগুলো আমাদের আসলে করতে হবে। আমরা দল মত চিন্তাধারা আইডিওলজির ঊর্ধ্বে উঠে মানুষ হিসেবে আল্লাহ তালা আমাদেরকে পাঠিয়েছেন, মানুষের জন্য কাজ করতে চাই। আল্লাহ তালা যেন আমাদেরকে এই যাত্রায় আমাদের শিক্ষার্থীদের পাশে থাকার তৌফিক দেন, এবং সম্মানের সাথে সফলতার সাথে কাজ করার তৌফিক দেন, সেই দোয়া আমি আপনার মাধ্যমে আমার শিক্ষার্থী বন্ধুরা এবং সারা দেশের মানুষের কাছে চাই। জি, অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন। আসসালামু আসসালামু আলাইকুম। আলাইকুম রহমতুল্লাহ।